তো সাফল্য একটা ব্যাপক ধারণা, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে সাকসেস এজ এ পারসেপশন। এটা জাস্ট একটা অনুভূতি, এটা একটা দৃষ্টিভঙ্গি, এটা একটা দৃষ্টিকোণ, এবং এটা মেইনলি একটা স্টেট অফ মাইন্ড। এটা আপনার মনের একটা অবস্থা যে আপনি কি সফল কিনা এটা আপনার মনে করতে হবে যে হ্যাঁ আমি সফল। সো এই জিনিসগুলোকে আমরা অনেক সময় যে কোনো কারণেই হোক আমরা ম্যাটেরিয়াল কিছু জিনিস, কিছু শাইনি অবজেক্টের সাথে মিলিয়ে ফেলি। সাফল্য বলতে আমরা অনেক সময় যা বুঝি সেটা আসলে আমাদের একটা রং আন্ডারস্ট্যান্ডিং, এবং সেই কারণেই অনেক সময় আমাদের এই আহ, সাফল্যের যে যাত্রা, মানে আমরা ডেস্টিনেশনটাই ভুল ফিক্স করতেছি, যে কারণে জিপিএস ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে কিন্তু ভুল জায়গায় নিয়ে যাবে, রিরাউট করে কিন্তু আমাদেরকে রং ডেস্টিনেশনে নিয়ে পৌঁছাবে যদি আপনি প্রথমে আপনার ডেস্টিনেশনটাই ভুল সেট করেন। সো বিভিন্ন কারণে আমরা সাফল্য বলতে যা বুঝি সেটা আসলে সাফল্য না, যে কারণে সারা জীবন সাফল্যের পিছনে ছুটতে গিয়ে শেষ পর্যন্ত দিন শেষে আমরা মনে করি যে আমরা তো ব্যর্থ, আমাদের জীবনটাই বেকার। এইরকম একটা আম, অনুভূতি তৈরি হয় আমাদের মধ্যে। আচ্ছা, সো কথা হচ্ছে যেটা, সেটা হলো এখানে অনেক বিষয় আলোচনার আসে, মানে একটা সেশন থেকে হয়তো আমরা এই যে আজকে 1 ঘন্টা বা কিছু বেশি সময় হয়তো আমরা কথা বলবো, বাট কথা হচ্ছে যেটা, এই সময়ের মধ্যে সবকিছু তো আর কভার করা যাবে না, সো লম্বা একটা আলোচনা। যে কারণে আমি এই বিষয়ে একটা বই লিখেছি, আপনারা চাইলে এই বইটা কালেক্ট করতে পারেন। আহ, রকমারিতে গিয়ে আপনারা বইটা কালেক্ট করতে পারবেন। রকমারি ছাড়াও আরো আরো আহ, দূরবীন, বই ফেরি, সেখান থেকেও আপনারা বইগুলো কালেক্ট করতে পারবেন। বাট যারা রকমারি থেকে কিনতে চান তারা রকমারিতে আমার সবগুলো বই পাবেন। আমার আরেকটা বই আছে পার্সোনাল ব্র্যান্ডিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া। কারণ হচ্ছে আসলে আহ, এই যে আমরা এর আগের যে সেশনগুলোতে সেখানে কথা বলেছি যে সাফল্যের জন্য অবশ্যই আপনার প্রস্তুতি থাকতে হবে। মানে সাফল্য বলতে আজকে আমরা একটু পরে আলোচনা করব, যেমন একটা হচ্ছে পেশা জীবনের সাফল্য। পেশা জীবনের সাফল্য মানে হচ্ছে যেখান থেকে আমরা কিছু রুটি রুজি, কিছু পয়সা রোজগার করি, কারণ আমাদের তো কিছু পয়সার প্রয়োজন আছে, আমাদের কিছু রেগুলার এক্সপেন্স আছে। সো আমাদের আর্থিক যে চাহিদা সেইটা আমরা কোনো একটা কাজ করে কিছু অর্থ উপার্জন করি। সেই জায়গায়ও আমরা একটু সফল হতে চাই যে আমরা যেহেতু একটু কম সময়ে যাতে একটু বেশি পয়সা রোজগার করতে পারি, আমরা যেন একটু বেশি বেতন পাই, অফিসে যেন একটু ভালো প্রমোশন পাই, সেই জিনিসটা তো অবশ্যই আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটা আমরা চাই। সো সেক্ষেত্রে প্রফেশনাল লাইফে এক্সেলেন্সের জন্য এই যে পার্সোনাল ব্র্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার জানতে হয়। কারণ আমরা দেখতেছি অনেকেই অনেক অনেক পেশাজীবী আছেন যারা আম, ওই পেশার অন্যান্য অনেকের চেয়ে অনেক বেশি সফল, অনেক বেশি বিখ্যাত, একবারে সেলিব্রিটি। তারা অনেক বেশি পয়সাও রোজগার করতেছে, তাদের নেম ফেমও তৈরি হচ্ছে, কিন্তু ওই একই পেশায় আরেকজন হয়তো অনেক বেশি কোয়ালিফাইড, কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়া প্রেজেন্ট না থাকার কারণে ওনার সম্পর্কে মানুষ খুব একটা জানে না। সো পার্সোনাল ব্র্যান্ডিং আর সোশ্যাল মিডিয়া নিয়ে আমার একটা বই আছে, কিভাবে আপনি আপনার নিজেকে ব্র্যান্ডিং করবেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন। সেটা আমাদের ব্যক্তিগত সাফল্যের পিছনে একটা বড় রকমের ভূমিকা তো অবশ্যই রাখে। সো সেটা নিয়ে আমরা আলোচনা করব, লাইভ আলোচনা করব। বাট কেউ যদি বইটা আগে কিনে নিতে চান, পাবেন রকমারিতে। তারপরে মাইন্ড ম্যানেজমেন্ট, সাফল্যের বিজ্ঞান, আরেকটা বই আছে আমার মগের মুল্লুকের অর্থনীতি। এটা মগের মুল্লুক এবং একই সাথে মবের মুল্লুক। মব মানে হচ্ছে এই যে বিশেষ করে গণমাধ্যম, এখানে দেখাচ্ছি যে এই যে গণমাধ্যম মানুষকে মিসগাইড করে কিভাবে। বিশেষ করে আমি তো পলিটিক্যাল অ্যানালিস্ট না, আমি মেনলি অর্থনৈতিক যেসব বিষয়গুলো আছে, মানে মার্কেটিং, আমি যেহেতু মার্কেটিং এর মানুষ, সো মার্কেটিং এবং অর্থনীতির সাথে রিলেটেড কিছু এক্সাম্পল দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আমাদের মেইন স্ট্রিম মিডিয়া এবং সো কল্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছে তারা কিভাবে এইসব অর্থনৈতিক বিষয়গুলোতে মানুষকে মিসগাইড করে, মানুষকে একটা, মানে এই যে মব মেন্টালিটি, কারণ হচ্ছে আমাদের দেশের মানুষ তলিয়ে ভাবে না, তলিয়ে ভাবার সামর্থ্য আমাদের নাই, যে কারণে খুব সহজেই আমাদের এই মবকে মিসগাইড করা যায়। খুব সহজেই মবকে মিসগাইড করে চোরকে সাধু বানানো যায়, সাধুকে চোর বানানো যায়। এই এই যে মেন্টালিটি, এটা যারা আমাদের দেশে উদ্যোক্তা তাদের এই ইনকনভিনিয়েন্ট যে ট্রুথ, মানে ব্যবসা এবং আহ, এই ব্যবসা বাণিজ্যে আমাদের দেশে যে অরাজকতা,
সেইটা সম্পর্কে একজন উদ্যোক্তার আগাম ধারণা থাকতে হবে যে একেবারে আনকনভেনশনাল কিছু থ্রেটের মুখোমুখি আপনি হবেন যখন আপনি ব্যবসা করতে যাবেন। সো এটা যারা উদ্যোক্তা, যারা আহ, মানে কোনো প্রফেশনাল মানে প্রচেষ্টায় আছেন, তাদের জন্য এটা একটা আহ, ভালো উৎস হবে আর কি, বাস্তবতা বুঝার ক্ষেত্রে। আর সরল সঠিক ডিজিটাল মার্কেটিং, সরল সঠিক ডিজিটাল মার্কেটিং বইটার মধ্যে মূলত আমি কারণ এখন আপনি ডিজিটাল মার্কেটিং, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং এরই একটা পার্ট। বাট ডিজিটাল মার্কেটিং যদি আপনি উদ্যোক্তা হন, যদি আপনি ব্যবসায়ী হন, এবং ব্যবসা বা উদ্যোগ নেওয়া এখন আগের যে কোনো সময়ের তুলনায় সহজ, আপনি বাসায় বসেও একটা ব্যবসা শুরু করতে পারেন যদি আপনি ডিজিটাল মার্কেটিংটা জানেন। মানে একটা সময় ছিল মার্কেটিংটা ছিল বিজনেসের পার্ট, মানে যাদের ব্যবসা ছিল তাদের মার্কেটিং জানা দরকার হতো, কিভাবে তারা তাদের ব্যবসা প্রমোট করবে, কিভাবে তারা তাদের প্রোডাক্ট সেল করবে। বাট এখনকার সময়ে এসে মার্কেটিংটা হয়ে গেল ফার্স্ট, মানে এখনকার সময়টাকে বলা হয় মার্কেটিং ফার্স্ট ইকোনমি। মার্কেটিং ফার্স্ট ইকোনমি মানে হচ্ছে আপনাকে আগে মার্কেটিং জানতে হবে। আপনি যদি মার্কেটিং জানেন তাহলে আপনার প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে খুব বেশি একটা চিন্তা করতে হবে না। নাইকি, অ্যাডিডাস থেকে শুরু করে দুনিয়ার যত কোম্পানি আছে, সব কোম্পানির তাদের ওই অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। আপনি চাইলে নাইকির প্রোডাক্টও সেল করতে পারবেন, নাইকি আপনাকে 10% কমিশন দিবে। সো আপনি যদি জানেন অ্যামাজনের সব প্রোডাক্ট সেল করে আপনি কমিশন পেতে পারেন, তারপরে ওয়ালমার্ট, সিয়ার্স, এদের তারপরে ইবে, এদের সবার অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, পার্টনার প্রোগ্রাম আছে। সো এখানে প্রোডাক্টের কোনো অভাব নেই, প্রোডাক্ট কোম্পানিগুলো পৌঁছে দিবে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং মানে কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে সেল করতে হয় সেটা যদি আপনি জানেন, তাহলে প্রোডাক্ট এখনকার দিনে খুব বেশি কঠিন কিছু না। সো এই জন্য আমাদের সবকিছুর আগে মার্কেটিংটা জানতে হবে। সো সরল সঠিক ডিজিটাল মার্কেটিং এ আমি একদম সিম্পল আর কি, যারা মানে অত জটিল কিছু না। জটিল এসিও টেসিও শুনে অনেকে আবার ঘাবড়ে যায় আর কি। আবার ডিজিটাল মার্কেটিং মার্কেটিং এর নামেও অনেক রকমের হরিলুট চলতেছে আমাদের দেশে। মানে এটা নিয়েও আমি পরবর্তীতে কথা বলবো। ডিজিটাল মার্কেটিং এর দিল্লি কা লাড্ডু, মানে ডিজিটাল মার্কেটিং এর দিল্লি কা লাড্ডু মানে হচ্ছে বিভিন্ন কোর্স ক্রিয়েটররা ডিজিটাল মার্কেটিংটাকে ফুলিয়ে ফাঁপিয়ে এমন ভাবে উপস্থাপন করে যে ডিজিটাল মার্কেটিং না জানলে আপনার জিন্দিগি বৃথা হয়ে যাবে। আর এইসব চটকদার বিজ্ঞাপন দেখে আমরা মনে করি যে ডিজিটাল মার্কেটিং না জানে কি। মানে এটা দিল্লি কা লাড্ডু, আপনার এসইও ওয়েবসাইট এগুলার আসলে অনেক কিছু আপনার দরকার নেই। এখন মার্কেটিং তো ভাই অনেক আগে থেকেই ছিল, যেমন ধরেন কোকা কোলা, কোকা কোলা তো আমার জন্মের আগে থেকে বিজ্ঞাপন দেয়। সো তাদের অনেক বড় বড় মার্কেটিং এজেন্সি আছে, তারা অনেক বড় বড় মার্কেটিং কনসালটেন্ট হায়ার করে। কিন্তু তারপরে আমাদের দেশে অনেক ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের তো মার্কেটিং দরকার হয় না, কারণ তাদের সেট আপ ছোট, তাদের কাস্টমার মানে তাদের মার্কেট ছোট, তাদের আসলে সেই জিনিসগুলোর দরকার পড়ে না। কিন্তু এখন ডিজিটাল মার্কেটিং এর এইসব আম, আপনার গল্প স্বল্প শুনে অনেকে মনে করে যে হাই হাই রে, আমি তো ডিজিটাল মার্কেটিং করলাম না, আমার তো ওয়েবসাইট নাই, তাহলে তো আমার ব্যবসা মনে হয় থাকবে না। ব্যাপারটা এরকম কিছুই না। ডিজিটাল মার্কেটিং আপনি একেবারে এই যে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খোলার মতোই আপনি গুগলে একটা অ্যাকাউন্ট খুলে আপনার বিজনেস নিয়ে যেতে পারবেন। মানে আপনি মানে সার্চ ইঞ্জিনে আপনার প্রেজেন্স তৈরি করতে পারবেন, সেখান থেকে আপনি কাস্টমার পাবেন অবশ্যই। মানে ডিজিটাল মার্কেটিং এর কিছু সহজ সরল পদ্ধতি যেগুলো যে কেউ প্রয়োগ করতে পারবে, সেগুলো নিয়ে মূলত আমি কথা বলেছি। সহজ সরল সরল সঠিক ডিজিটাল মার্কেটিং বই। সো এনিওয়ে আপনারা এই বইগুলো অবশ্যই রকমারি থেকে কিনতে পারবেন। আর যারা অবশ্যই কিনবেন, আশা করি একটা পজিটিভ রেটিং, পজিটিভ রিভিউ লিখবেন। এনিওয়ে, তো যে জায়গাটায় আজকে আমরা কথা বলবো, কারণ আমাদের এই যে আহ, সাফল্য, সাফল্যর অনেকগুলো দৃষ্টিকোণ আছে। এজন্য সাফল্যকে ডিফাইন করা বেশ ডিফিকাল্ট। কারণ হচ্ছে একটা হচ্ছে আমাদের প্রফেশনাল লাইফে সাকসেস। এখন প্রফেশনাল লাইফে যখন আমরা সাকসেস বলি, তার মানে হচ্ছে আমরা কিছু পয়সা রোজগার করতে চাই। হ্যাঁ, পয়সা তো অবশ্যই আমাদের দরকার আছে, কারণ যদিও অনেকে বলে যে মানি ইজ নট এভরিথিং। মানি ইজ নট এভরিথিং এই কথাটা আপনি তখনই বলবেন যখন আপনার পকেটে পর্যাপ্ত পয়সা আছে। সো বি ভেরি কেয়ারফুল। মানি ইজ নট এভরিথিং এ কথাটা সত্যি, কিন্তু এই কথাটা আপনি তখনই বলবেন যখন আপনার পকেটে এনাফ মানি আসে। এরপরে আপনি এই ফিলোসফি ঝাড়তে পারেন। কিন্তু যখন আপনার পকেটে আজকে রাতের বেলায় খাবারের পয়সা নাই, তখন যদি আপনি এই ফিলোসফি ঝাড়েন, রং। মানে বুঝতে হবে আর কি যে কখন আপনি দার্শনিক হবেন। আগে ধনী হন,
আগে পর্যাপ্ত পয়সা উপার্জন করেন, এরপরে হচ্ছে আপনি ফিলোসফার হন। সো আচ্ছা, এই যে একজন প্রশ্ন করেছেন ব্যক্তি হিসেবে আপনি কতটা সফল, যদি ব্যাখ্যা দিতেন। জি, দারুণ। খুবই রিলেভেন্ট কোয়েশ্চেন। রিফাত সরকার প্রশ্নটা করেছেন। যে অত্যন্ত চমৎকার। সো আলোচনায় আসবে। কথা হচ্ছে, এই যে বললাম যে ব্যক্তি হিসাবে আপনি কতটা সফল, এই প্রশ্নটা যখন আমরা একজন মানুষকে করি, দেখেন এই যে বললাম যে আমরা সবাই সফল হতে চাই, কিন্তু আপনি যদি কাউকে এই প্রশ্নটা করেন, দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ডিফিকাল্ট কোয়েশ্চেন টু অ্যান্সার। এইটা খুব সহজ সরল কোনো প্রশ্ন না। এটা এই জন্য আমি আজকে পোস্টেও বলে দিয়েছি যে এইটা হচ্ছে, এই কঠিন প্রশ্নটার সঠিক উত্তর জানাটা হচ্ছে আপনার সাফল্যের যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা সাফল্যের যাত্রায় আপনার আহ, প্রথম পদক্ষেপ। এখান থেকে আপনার সাকসেসের জার্নিটা কাউন্ট করা হবে। যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি আসলে সাফল্য বলতে কি বুঝি, সাফল্য আসলে জিনিসটা কি, আমি কিভাবে আমার সাফল্যকে ডিফাইন করব, সেই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন সাফল্য বলতে আমরা অনেকে মনে করি যে কতগুলো পয়সা রোজগার করা। এখন কতগুলো পয়সা রোজগার করা দিয়ে যদি আমরা সাফল্যকে বিবেচনা করি, তাহলে নিশ্চয়ই আমার চেয়ে কোটি কোটি অনেক মানুষ আছে যারা আমার চেয়ে অনেক বেশি সফল, তারা পয়সা অনেক বেশি রোজগার করছে। বা খুব স্বাভাবিকভাবেই আমরা জানি অনেকেই আরো অনেক উঁচু পদমর্যাদায় আছেন। সো এটা আমাদের একটা ভুল অবশ্যই অবজারভেশন, যে আমরা পয়সা দিয়ে যদি সাফল্যকে মেজার করি। আমাদের জীবনে পয়সার প্রয়োজন আছে, এবং যতটুকু প্রয়োজন আছে ততটুকুর মধ্যেই আগে আপনার এই 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 জিনিসটাকে আহ, কি করে সীমাবদ্ধ রাখতে হবে। যেমন ধরেন, আপনি কোনো একটা বুফেতে খেতে গেলেন। সো বুফে সাজানো আছে, সেখানে ধরেন অনেক, মানে 1,000 মানুষের খাবার সাজানো আছে। সো আপনি যা খুশি খেতে পারেন, মানে যেই খাবার পছন্দ আপনি সেখান থেকে নিতে পারেন। সেখানে ধরেন অনেক আহ, রকমের খাবার আছে, 1,000 রকমের খাবার আছে। আপনি চাইলে যা খুশি খেতে পারেন, যে পরিমাণ খেতে চান আপনি খেতে পারবেন। কিন্তু আপনি আলটিমেটলি কতটুকু খাবেন, তাই না? যেমন আমাদের দেশে অনেকে আমি দেখছি বুফেতে গেলে এটা খুব বেশি হয়, যে তাদের ওই যে মনে হয় যে আমি যেহেতু খেতে পারবো, তো তারা পুরো প্লেট ভর্তি করে নেয়। এটাও নিচ্ছে, এটাও নিচ্ছে, এটাও নিচ্ছে, এরকম একদম স্তূপ করে নেয় আর কি, পাহাড়ের মতো উঁচু করে খাবার নেয়, কিন্তু পরে আর খেতে পারে না। এটা বুফেতে খুব হয়। সো এই জন্য বুফের একটা কমন কার্টিসি আছে আর কি, মানে ওইরকম করে যারা পাহাড়ের মতো স্তূপ করে প্লেটের উপরে খাবার নেয়, তাদের দিকে লোকজন তাকায় থাকে আর কি, যে ও কোত্থেকে আসলো। তো আপনি একটু নিবেন, সেটুকু খেয়ে যদি মনে করেন যে আরেকটু খেতে পারবেন, আপনি আবার নিবেন, কোনো সমস্যা নেই, আপনাকে একবারেই তো সব নেওয়ার দরকার নেই। কিন্তু তখন মনে হয় যে ভাই আমি যেহেতু বুফে, তো যা নিতে পারি আর কি, নিয়ে তারপর আর খেতে পারে না। সো ঠিক এরকমই আমাদের জীবনে আমরা কিন্তু খুব বেশি একটা খেতে পারবো না। আমাদের খাওয়া দাওয়ার খুব বেশি জিনিস দরকার নেই। সো আমরা যদি সারা জীবন ধরে খালি এই খাবারের পিছনেই ছুটি আর কি, যে ভাই আমি একদম এত একবারে সব প্লেট ভর্তি করে নিলাম, কিন্তু আপনার জীবনে আপনাকে যতটুকু সময় দেওয়া হয়েছে এর মধ্যে আপনি সব খেতে পারবেন না। সো আননেসেসারি পয়সার পিছনে ছুটার আমাদের দরকার নেই। আপনার যতটুকু প্রয়োজন, আগে দেখবেন, এই জন্য আল্লামা রুমি বলেছেন যে প্রয়োজনের অতিরিক্ত সবকিছুই হচ্ছে বিষ। তাই না? যেটুকু আপনার প্রয়োজন, এর বাড়তি যতটুকু আছে সেগুলো হচ্ছে বিষ। সো এজন্যই উনি তো সুফি তরিকার মানুষ ছিলেন, আল্লামা জালালউদ্দিন রুমি। তো সুফিরা যেটা করে তারা, এবং এই যে আমাদের অনেক ফিলসফার আছে আপনার, আপনি যদি অ্যানশিয়েন্ট গ্রিক ফিলসফারদের দিকেও তাকান, তারাও যেটা ছিল যে ম্যাটেরিয়াল জিনিস থেকে তারা একটু দূরে ছিল, ম্যাটেরিয়াল জিনিসের পিছনে তারা ছুটতেন না। আবার অনেকেই ব্যক্তি জীবনে অনেক সফল ছিলেন, অনেক আহ, অনেকে ছিলেন ব্যক্তি জীবনের সম্রাট ছিলেন, ওনারাও সফল, ওনারাও অনেক আহ, গুরুত্বপূর্ণ উপদেশ আমাদেরকে দিয়ে গেছেন। মানে কেউ একজন ধনী হলেই যে আবার উনি শয়তান হয়ে যাবে তা না। আমাদের মধ্যে আবার এরকম একটা ধারণাও আছে, কেউ একজন রিচ হলো মানে সে অপরাধী, এবং তার ব্যাপারে যখনই পত্রিকায় কিছু একটা লিখে, সাথে সাথে আমরা হই হই করে ছুটি আর কি। কারণ আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয় যে ধনী মানুষরাই হতেছে এরা কোনো না কোনো ভাবে গরিবদের ঠকিয়ে বড় লোক হয়েছে। এইটা আবার একটা মারাত্মক রকমের ভুল ধারণা। এটা হচ্ছে সর্বহারা মেন্টালিটি। আমাদের দেশে একটা সময় একটা আম, দল ছিল সর্বহারা,
এরা কমিউনিজমের নামে আর কি, কমিউনিজম মানে এই আমাদের দেশে কমিউনিজমের নামে যেসব ঘটনাগুলো ঘটেছে, কমিউনিজম সবসময় এরকম না। কমিউনিজম একটা আইডিওলজি এবং কমিউনিজমের অনেক ভালো দিকও আছে। কিন্তু কমিউনিজম বা আমরা যদি সোশ্যালিজমের কথা বলি, সোশ্যালিজমের প্র্যাকটিক্যাল এক্সাম্পল অবশ্য পৃথিবীতে নাই, মানে টু গুড টু বি ট্রু, মানে বাস্তবে এটার উদাহরণ না থাকলেও এটা শুনতে খুব ভালো শোনায় আর কি। আদর্শিক জায়গা থেকে সোশ্যালিজম খুবই দারুণ একটা কনসেপ্ট, কিন্তু এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল নাই, মানে এটা বাস্তবসম্মত না। তারপরে কমিউনিজমের এক্সাম্পল আসে, কিন্তু আমাদের দেশে এই যে কেউ খাবে কেউ খাবে না এই স্লোগান থেকে একটা দল মনে করছে যে ও আচ্ছা, আমরা যারা গরিব তাহলে আমাদেরকে ঠকিয়ে এরা বড়লোক হয়েছে, তাহলে এদের বাড়িতে ডাকাতি টাকাতি করা, এদের গাড়ি থামিয়ে লুটপাট করা, এগুলো আমাদের জন্য জায়েজ। এবং এরপরে সর্বহারা নামে একটা দল বের হলো, তারা মানুষের বাড়িতে ডাকাতি করতো, তো তারা সিম্পলি ডাকাত। তারা তখন কি করলো যে আমরা তো তাহলে আমাদের এই কার্যক্রমটাকে, মানে আমাদের এই ডাকাতিটাকে জাস্টিফাই করার জন্য তাহলে একটা ভালো আইডিওলজি পাওয়া গেল, তখন তারা নিজেদেরকে ডাকাত পরিচয় না দিয়ে তারা তখন নিজেদেরকে কমিউনিস্ট পরিচয় দেওয়া শুরু করলো, যে তারা হচ্ছে গিয়ে সাম্যবাদী। তাহলে যারা গরিব বড় লোক আছে তাদেরকে কেটে কুটে আমাদের সমান বানাইতে হবে, তা না হলে সোসাইটিতে সমতা আসবে না। তো এরকম মেন্টালিটি আমাদের অনেকের মধ্যেই আছে, যে কারণে যখনই ওই বড় লোকদের সম্পর্কে পত্রিকায় একটা খবর শুনি, আমরা মনে করি যে হাই হাই রে, এরা সব টাকা দেশের বাইরে পাচার করে দিয়েছে, এই কারণেই মনে হয় আমরা গরিব হয়ে বসে আছি, সুতরাং এদেরকে ধরো, এদেরকে ফাঁসিতে ঝুলাও, এই শুরু হয়ে গেল মিছিল। কিন্তু আসলে আমরা জানি না যে যারা অর্থ পাচার করে বাংলাদেশের মিডিয়াগুলোর মালিক তারা। যত শক্তিশালী মিডিয়া তত বড় অর্থ পাচারকারী। সুতরাং এরাই আমাদেরকে অর্থ পাচারকারীদের সম্পর্কে খোঁজ খবর দেয়, যেটা অবশ্য আমি আপনার মগের মুল্লুকের অর্থনীতি বইয়ে আলোচনা করেছি, তাই না? বড় বড় আপনার অর্থ পাচারকারী যারা, তাদের এই মিডিয়া দরকার হয়। কারণ হচ্ছে তাদের বিরুদ্ধে এই অভিযোগ যে কোনো সময় তুলতে পারে। কারা তুলবে? সাংবাদিকরা। তাহলে তার সাংবাদিকদেরকে আগে দলে ভেড়াও, তো সাংবাদিকদেরকে দলে ভেড়ানোর জন্য আগে পত্রিকা একটা বানাও, তারপরে তাদেরকে স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ দাও। সো এজন্য আপনাকে এই যে পত্রিকায় যা দেখে, পত্রিকায় যা দেখবেন, আগে আপনাকে যেটা করতে হবে সেটা হলো সেখানে একবার হার্ট ব্রেক করে তারপরে খুব ধীরস্থির ভাবে চিন্তা করতে হবে যে না, পত্রিকায় দেখলেই আমি সেটা বিশ্বাস করব না। পত্রিকায় যা দেখবেন আগে অবিশ্বাস দিয়ে শুরু করবেন, যে না, আগে তোমার আমি জেরা করব, যে তুমি যা লেখছো সেটার পক্ষে তুমি প্রপার এভিডেন্স প্লেস করছো কিনা। রিলায়েবল কোনো এভিডেন্স যদি আপনি প্লেস করতে না পারেন, তাহলে পত্রিকা একটা লেখা দেখলেই আমি সেটা বিশ্বাস করবো না, বরং অবিশ্বাস করবো আগে। কারণ পত্রিকাকে বিশ্বাস করার কোনো কারণ নাই। কারণ আমাদের দেশে যত পত্রিকা, এই যে আপনি এসালাম গ্রুপের একটা খবর শুনলেন যে তারা বিদেশে অর্থ পাচার করলে $1 বিলিয়ন উপরে, আমি এই নিউজটাকে এখনো পর্যন্ত নিউজ হিসেবেই কনসিডার করি না। কারণ হচ্ছে দেখেন, কেন আপনি এই কথাগুলো যখনই আমরা বলি তখন অনেকে মনে করেন যে ও আচ্ছা, তা আপনি তো তাহলে এসালামের পক্ষ। আমি ভাই এসালামকে চিনিও না। এসালাম, কিন্তু আমি এটুকু জানি যে এসালাম গ্রুপ একটা বড় গ্রুপ এবং বাংলাদেশের অর্থনীতিতে তাদের একটা উল্লেখযোগ্য অবদান আছে। তো এরকম একটা গ্রুপ সম্পর্কে আমার কিছু বলার আগে, আমার কিছু বিশ্বাস করার আগে আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। কারণ এই ধরনের গ্রুপ যদি আমি এক টোকায় ফেলে দিতে পারি, তাহলে সেটা অর্থনীতির জন্য কিন্তু একটা আশনি সংকেত। তাহলে ছোট ছোট উদ্যোক্তা যারা, তাদের তো যাওয়ার আর কোনো জায়গা নাই। এখন কথা হচ্ছে এসালাম গ্রুপ যদি ইভিলও হয়, কিন্তু এসালাম গ্রুপ 21 টিভি সহ 4টা মিডিয়ার মালিক, তো তাদেরও তো সাংবাদিক আছে। তারপরে হচ্ছে আপনি বেক্সিমকো গ্রুপ সম্পর্কে শুনেন, হ্যাঁ, বেক্সিমকো গ্রুপ যেহেতু এখন সরকার ক্ষমতায়, তারা কোনো না কোনো ভাবে কিন্তু আহ, বিভিন্ন রকমের অনৈতিক অর্থনৈতিক সুবিধা পাচ্ছে, সেটুকু অ্যাগ্রি করি। কিন্তু কথা হচ্ছে এই বেক্সিমকো গ্রুপেরই তো মিডিয়া, তাদেরই তো ইন্ডিপেন্ডেন্ট টিভি, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট, তো তাদের পত্রিকায় তো আপনার ধরেন খালেদ মহিউদ্দিনের মতো সাংবাদিক বেক্সিমকো গ্রুপে চাকরি করছে। তো খালেদ মহিউদ্দিনকে যারা অ্যাফোর্ড করতে পারে, তারা তো এখনকার সময়েও বড় বড় সাংবাদিকদেরকে তারা অ্যাফোর্ড করতে পারে। কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা আপনার সরকারেরও সমালোচনা করতে পারে ক্ষেত্র বিশেষে, যদিও এখন সরকারের সমালোচনা করাটা একটু বিপজ্জনক। কিন্তু বাংলাদেশের কোনো সাংবাদিক তার মালিক পক্ষের বিরুদ্ধে কোনো নিউজ করতে পারে না। মানে সরকারের পক্ষেও বিপক্ষেও সে নিউজ করে পার পেয়ে যাবে, কারণ সরকারের বিরুদ্ধে নিউজ করলে অন্তত সরকারি বিভিন্ন রকমের আম, হুমকি ধুমকির মুখে পড়লে অন্তত জনগণের একটা সমর্থন সে পাবে, যে কারণে তার পার পেয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। যেমন ধরেন আপনার শহীদুল আলম, উনি সরকারের বিরুদ্ধে
আহ, খোলামেলা কথাবার্তা বলে, কিন্তু তারপরে সরকার অনেক সময় তার বিরুদ্ধে খুব বেশি একটা ব্যবস্থা নিতে পারে না, কারণ হচ্ছে তার একটা জনসমর্থন আছে, জনগণ তাকে সমর্থন দেয়। কিন্তু কোন সাংবাদিক তাদের মালিক পক্ষের বিরুদ্ধে কথা বলে না। আপনি বাংলাদেশে এই যে মেঘনা গ্রুপ যদিও আজকে আলোচনা অন্যদিকে যাচ্ছে, কিন্তু আমি উদাহরণ দেওয়ার জন্য এই কথাগুলো বলতেছি। আমি যখন মগের মুল্লুকের অর্থনীতি নিয়ে কথা বলবো, তখন এই আলোচনাগুলো আমি একেবারে রেফারেন্স দিয়ে দিয়ে বলবো আপনাদেরকে, একবারে নিউজগুলো দেখিয়ে দেখিয়ে আমি এক্সপ্লেন করব। আপনি আহ, মেঘনা গ্রুপের কথা যদি বলেন, মেঘনা গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পোর্টার। মানে 14,000 কোটি টাকার প্রোডাক্ট তারা ইম্পোর্ট করে। এবং আশ্চর্য বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে যেসব প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা হয়েছে, দুদক শুধু তাদের এই মানে ইম্পোর্টের যে অঙ্ক সেটাকেই অর্থ পাচার বলতেছে। হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়। মানে আপনি 1,000 কোটি টাকার যদি প্রোডাক্ট ইম্পোর্ট করেন, তো সেটাকে তারা দেখায় হচ্ছে 1,500 কোটি টাকার দাম দেখায় আর কি। যে 1,500 কোটি টাকার প্রোডাক্ট ইম্পোর্ট করতেছি দেখিয়ে সে করে হচ্ছে 1,000 কোটি টাকার প্রোডাক্ট। আর 1,500 কোটি টাকা যে বিদেশে সে পাঠালো, ওই 500 কোটি টাকা ওই লোক তার অ্যাকাউন্টে জমা করে দেয় আর কি। এই 500 কোটি টাকা পাচার হয়, কারণ 1,000 কোটি টাকার প্রোডাক্ট তারা 1,500 কোটি টাকা দেখিয়ে 500 কোটি টাকা পাচার করে। এটা সত্যি কথা। তো এখন কথা হচ্ছে যে এটার জন্য তো আপনাকে আগে এভিডেন্স নিতে হবে। আপনি কি এভিডেন্সের ভিত্তিতে এই কথাটা বলতেছেন যে এইটা সেই 1,000 কোটি টাকার পণ্য যে 1,500 কোটি টাকা দেখিয়েছে, সেটার পক্ষে কোনো প্রমাণ দুদক দিতে পারে না, কারণ দুদকের সেই লোকবল নাই, দুদকের সেই টেকনোলজি নাই, দুদকের সেই ক্যাপাসিটি নাই। সো এখন কথা হচ্ছে যে এইসব বড় বড় প্রতিষ্ঠান, ট্রান্সকম, তারপরে হচ্ছে আপনার মেঘনা গ্রুপ, এরা হাজার হাজার কোটি টাকার প্রোডাক্ট ইম্পোর্ট করে, এক্সপোর্ট করে, এরা হাজার হাজার কোটি টাকা পাচার করতে পারে। কিন্তু মেঘনা গ্রুপের বিরুদ্ধে আপনি কথা বলবেন কিভাবে? তাদেরই তো সবচেয়ে শক্তিশালী মিডিয়া 71 টিভি, 14,000 কোটি টাকার প্রোডাক্ট তারা বছরে ইম্পোর্ট করে, কিন্তু তাদের মিডিয়া অর্থ পাচার নিয়ে কথা বলতেছে। যেমন আপনার প্রাইম মিনিস্টারকে ফারজানা রূপা, যে 71 টিভি সাংবাদিক ফারজানা রূপা বলছিল যে অর্থ পাচার নিয়ে প্রাইম মিনিস্টারের একটা ইন্টারভিউতে ধরছিল প্রাইম মিনিস্টারকে, যে আহ, এই বিকাশের মাধ্যমে 75,000 কোটি টাকা পাচার হয়েছে, এ বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা। প্রাইম মিনিস্টার দারুণ একটা কথা বলছে, একবারে ফারজানার উপর মুখের উপরে বলছে। বলছে যে অর্থ পাচারের বিষয়ে তো আমাদের কাছে আপনাদের মালিক পক্ষেরও এরকম রিপোর্ট আছে, এখন সেগুলো যদি আমরা বলি সেটা তো আর আপনারা দেখাবেন না আপনাদের মিডিয়ায়। সো একজন প্রাইম মিনিস্টার এর থেকে আর পরিষ্কার করে কি বলতে পারে? একবারে স্পষ্ট করে বলে দিয়েছে যে আপনাদের মালিকদের অর্থ পাচারেরও খবর আমাদের কাছে আছে, কিন্তু সেগুলো যদি এখন বলি আপনারা তো সেটা দেখাবেন না মিডিয়ায়। সো সত্যি কথা, আপনার ট্রান্সকম হাজার হাজার কোটি টাকা তারা ইম্পোর্ট করতেছে, এক্সপোর্ট করতেছে, কিন্তু ট্রান্সকমেরই তো সবচেয়ে শক্তিশালী মিডিয়া প্রথম আলো, ডেইলি স্টার। সো এখন কথা হচ্ছে যেটা, এই জন্যই বললাম যে আপনি পত্রিকায় যখন একটা জিনিস দেখবেন, সেটা আমরা সরাসরি বিশ্বাস করব না, আমাদেরকে আগে সেখানে পজ করতে হবে, আগে সেখানে দাঁড়াইতে হবে। তো যে কথাটা বলছিলাম যে আহ, একটা গ্রুপ আছে, তাদের বড় লোকদের প্রতি একটা ভীতি আছে, মানে বড় লোকদের প্রতি তাদের একটা অসন্তোষ আছে, একটা অনীহা আছে। যে কারণে যখনই এসালাম গ্রুপের মিডিয়া এসে বলবে যে ট্রান্সকম অর্থ পাচার করতেছে, আপনি বলবেন যে ধর ধর ট্রান্সকম ধর। কারণ তখন আপনি সাথে সাথে ট্রান্সকমের বিরুদ্ধে গিয়ে যে ট্রান্সকম বন্ধ করে দাও, ট্রান্সকমের সবাই এনে ফাঁসি দিয়ে দাও, এরকম আন্দোলন শুরু হয়ে যাবে। আবার ট্রান্সকমের মিডিয়া যখন মেঘনা গ্রুপের বিরুদ্ধে একটা রিপোর্ট করবে, আপনি বলবেন মেঘনা গ্রুপ বন্ধ করে দাও। কিন্তু এই বন্ধ করে দেওয়ার সমাধান না, মেঘনা গ্রুপের সমস্যা আছে, ট্রান্সকমের সমস্যা আছে। সেখানে আপনার ব্যবসার ক্ষেত্রে তাদের দুর্বৃত্তায়ন আছে, কিন্তু আবার তাদের অর্থনীতিতে অবদানও আছে। এই মেঘনা গ্রুপ, এই ট্রান্সকম গ্রুপ, এই যমুনা গ্রুপ মিলেই কিন্তু বাংলাদেশের অর্থনীতি, সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তারা শত শত মানুষের কর্মসংস্থানও সৃষ্টি করছে। তো আমরা সমস্যা নিয়ে কথা বলি, যখন এই মগের মুল্লুকের অর্থনীতি নিয়ে কথা বলতেছি, আমরা যখন রাজনীতি নিয়ে কথা বলি, আমরা আসলে সমস্যা নিয়ে কথা বলি। আমরা যখন ধর্ম নিয়ে কথা বলি, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন সমস্যাটার উপরে ফোকাস না করি, মানে ফোকাস করি, আমরা যেন পুরো প্যাকেজটার উপরে ফোকাস না করি। তাই না? যেমন ধরেন আমি হয়তো ধর্মের ভিতরের কিছু অসঙ্গতি নিয়ে কথা বলতেছি, তো এখন এখান থেকে একটা গ্রুপ আবার তৈরি হয়ে গেছে, তারা হচ্ছে টোটালি ধর্মের বিপক্ষে, তাদের কথা হলো পৃথিবী থেকে পুরো ধর্মটাকে বাদ দিয়ে দিতে হবে। এবং সেখান থেকে এমন একটা গ্রুপ তৈরি হয়েছে যারা তাদেরকে মুক্ত চিন্তক মনে করে।
আমি সেটা নিয়েও একসময় কথা বলবো। আমাদের একটা ট্রায়ালগ নামে আমরা একটা সিরিজ আলোচনা করি, যেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে ত্রিপক্ষীয় সংলাপ করি আর কি। তো সেখানে আমরা হয়তো এসব মুক্ত চিন্তকদেরকে নিয়েও কথা বলবো। এখন ধরেন আপনি আপনার একটা পচা চিন্তার নাম যদি মুক্ত চিন্তা দিয়ে দেন, তাহলে তো সেটা মুক্ত চিন্তা হয়ে গেল না, তাই না? রাস্তায় ওই যে রাজা বাদশাহ নামে বহু লোক ভিক্ষা করে, তো এখন ওনার নাম বাদশাহ, উনি কোনো দেশের বাদশাহ না, কিন্তু ওনার নাম রাখছে ওনার বাপে বাদশাহ। তো বাদশাহ রাখলেই তো সে বাদশাহ হয়ে যাবে না। তো এখন আমি আমার এই পচা চিন্তার নাম মুক্ত চিন্তা দিয়ে দিলে সেটা মুক্ত চিন্তা হয়ে গেল না। তো আমাদের দেশে অনেক মুক্ত চিন্তক আছে কথিত, বাট তাদের আসলে চিন্তার সামর্থ্যই নাই। তারা যেসব দিয়ে ধর্মকে রিজেক্ট করতেছে, মানে আমরা যে সমস্যাগুলোর কথা বলতেছি, আলটিমেটলি দেখা যাবে যে তারা সেই সমস্যাটা ঠিকই আছে, কিন্তু ভিন্ন আরেকটা প্যাকেজ ইম্পোর্ট করতেছে, সেটার মধ্যে ওই প্রবলেমটা রয়ে গেল। মানে এই মুক্ত চিন্তকরা যখন সংখ্যায় বেশি হবে, ধরেন এখন তো তারা সংখ্যায় কম, এখন সমস্যাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ধর্মীয় কিছু গ্রুপ আছে যারা সংখ্যায় বেশি, তারা সবসময় কথায় কথায় বলে যে সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে এই হবে না ওই হবে না, এটা একটা সমস্যা। কিন্তু যেদিন মুক্ত চিন্তক ভাইয়েরা সংখ্যাগরিষ্ঠ হবে, তখন আবার তারা বলবে যে যারা এই টুপি মাথায় দেয়, যাদের দাড়ি আছে, তারা বাংলাদেশে থাকতে পারবে না, যারা হিজাব পরে নেকাব পরে তাদেরকে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে, তারা যারা ধর্ম চর্চা করে তাদের প্রতি যে কোনো অন্যায় অবিচার করা হোক সেটাতে তারা সমর্থন দেয়। তার মানে হচ্ছে যে সে যেহেতু হুজুর, তাহলে তারে বস্তায় ভরো, তারে জেলে ভরে রাখো অন্যায়ভাবে, তাকে দেশ থেকে বের করে দাও, তাতে কোনো সমস্যা নেই, তার প্রতি যত অন্যায় করা হোক সেটা কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে সে হুজুর, আমি হুজুর দেখতে পারি না। মানে এই রকম যদি মেন্টালিটি হয়, তাহলে আপনি একই রকম প্রবলেমই নিয়ে আসতেছেন। তো আমরা প্রবলেমটা নিয়ে কথা বলবো, যে না, যেটা ইসলামের নামে চলতেছে তার সবকিছু ইসলাম না। ইসলামের নামে আমরা এমন কিছু জিনিস নিয়ে আসতেছি যেটা ইসলাম বিরুদ্ধ। তো আমরা সেটাকে পিউরিফাই করার চেষ্টা করব। সেটার মধ্যে আমাদের ক্যাপিটালিজমের মধ্যে প্রবলেম আছে, আমাদের এই যে মুক্ত বাজার অর্থ ব্যবস্থা, সেটার মধ্যেও সমস্যা আছে। কিন্তু আমি সেটাকে পুরোপুরি বাদ দিয়ে যদি মনে করি যে তাহলে ক্যাপিটালিজমের কমিউনিজমে হচ্ছে সমাধান, কমিউনিজমে এসে গিয়ে আপনি দেখবেন যে এর থেকেও বড় সমস্যা কমিউনিজম। সো কারণ কমিউনিজমের মধ্যে আরো বড় বিপদ আছে। পৃথিবীতে যতগুলো দেশে কমিউনিস্ট আসছে, কমিউনিজমের থিওরি অনেক চমৎকার, কমিউনিস্টরা যখন কথা বলে আপনার একবারে দিল ঠান্ডা হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিক্যালি কমিউনিজম, কিন্তু এটা প্র্যাকটিক্যালি এক্সিকিউট করা খুব কঠিন। যেমন দেখেন অনেকে খেলাফত আন্দোলন করে, খেলাফত খুবই দুর্দান্ত ব্যাপার, খুবই দারুণ একটা ব্যাপার হবে যদি আমরা মানে খলিফা ওমরের খেলাফতকে এক্সাম্পল দিয়ে যখন তারা বলে যে আমরা খেলাফত কায়েম করতে চাই, ও ভাই খেলাফত কায়েম করবেন এটাতে কার না সমর্থন আছে, কিন্তু কথা হচ্ছে এই খেলাফত কায়েম করতে হলে তো ভাই আমার একজন খলিফা ওমর লাগবে নাকি? তা খলিফা ওমর কই? খলিফা ওমর ছাড়া তো খেলাফত কায়েম হবে না। এখন কি আপনি খলিফা আবু বকর ওমরের খেলাফত কায়েম করবেন নাকি এজিদ মারওয়ানের খেলাফত কায়েম করবেন? এখন খলিফা যদি এজিদ হয় তাহলে তো সেটা এজিদের খেলাফত হবে। আমাদের তো ভাই এজিদের খেলাফত দরকার নেই, আমাদের ওমরের খেলাফত দরকার, আমাদের হযরত আবু বকরের খেলাফত দরকার, আমাদের হযরত আলীর খেলাফত দরকার। কিন্তু এজিদ মারওয়ানের খেলাফত কায়েম করলে তো ভাই আমি ওই খেলাফতের মধ্যে নাই। এখন এজিদ মারওয়ানও কিন্তু খলিফা ছিল, মুসলিম জাহানের খলিফা ছিল, ওই খেলাফত আমাদের দরকার নেই। তো এরকম মুসলিম জাহানে অনেক খলিফা ছিল যারা মোটামুটি হিটলারের থেকে কোনো অংশে কম না, তাই না? আবার ভালো খলিফাও ছিল। এখন কথা হলো আমাদের সেই ভালোটা দরকার। সেটার নাম খেলাফত হোক, সেটার নাম গণতন্ত্র হোক, সেটার নাম মুক্তবাজার অর্থনীতি হোক আর কমিউনিজম হোক, আমরা যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেম মুক্ত একটা সলিউশন চাই, প্রবলেমটা থেকে মুক্তি চাই আমরা। আমরা আরেকটা নামে আপনি আরেক সমস্যাটাকে আপনি আরেক নামে নিয়ে আসলেন, আমার সেটা দরকার নেই। সো এই যে, তাহলে কথাটা হচ্ছে যেটা, সেটা হলো যে জিনিসটা ছিল যে আমাদের এই বড়লোকদের প্রতি, যেখান থেকে আলোচনাটা শুরু করলাম, সেটা হচ্ছে যে বড়লোকদের প্রতি আমাদের একটা অনীহা আছে, বড়লোকদের প্রতি আমাদের একটা অসন্তোষ আছে। সেই কারণে অনেকে আবার বড়লোক হতে চায় না। সো যে কারণে এতগুলো লম্বা কথা বললাম, সেটা হচ্ছে যে আহ, বড়লোক হওয়াটা অপরাধ না। আপনি যখন বড়লোক হবেন অবশ্যই সেটার একটা বিরাট কন্ট্রিবিউশন আছে। আপনি একা একা আলটিমেটলি তো সব খেতে পারবেন না, তার মানে আপনি হয়তো আরো হাজার খানেক মানুষের কর্মসংস্থান তৈরি করতেছেন, আরো লক্ষ মানুষ, দেশ, অর্থনীতি, বিভিন্নভাবে মানুষ উপকৃত হচ্ছে।
যারা বড় বড় কোম্পানিগুলো, বড় বড় শিল্প প্রতিষ্ঠান, তারা সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব দিচ্ছে। সেখান থেকে আমাদের রাস্তাঘাট, ইউনিভার্সিটি, কলেজ এগুলো তৈরি হচ্ছে। তারা চ্যারিটি করতেছে। সো ধনী হওয়া অপরাধ না। মানে আমি পয়সার পিছনে ছুটলাম না, কিন্তু আবার কেউ যদি ধনী হতে চায়, কেউ যদি উদ্যোক্তা হতে চায়, সফল হতে চায়, সেটাকেও নিরুৎসাহিত করার কোনো কারণ নাই। তাদের ইয়েতে ওকে। সো কথাটা হচ্ছে যেটা এখন তাহলে এজন্যই বললাম যে তাহলে সাফল্য মানে কি ধনী হওয়া, আবার সাফল্য মানে কি গরিব থাকা, মানে কনফিউশন আছে। মানে এই যে কথাগুলো বলতেছি ভিন্ন দিক থেকে, কারণ সাফল্যকে এক কথায় আসলে ডিফাইন করা যায় না। আপনি যখন ধনী হতে যাবেন দেন দ্যার ইজ আ প্রবলেম। এবং অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে সম্পদ মানে অর্থ অনর্থের মূল, এ কথাটাও একেবারে ভিত্তিহীন না। কারণ যখন আমরা অনেক আহ, মানে বিত্তশালী হই, যখন আমরা অনেক সম্পদশালী হই, তখন অনেক সময় আমাদের সোল মানে আমাদের যে স্পিরিট সেটা নষ্ট হয়ে যায়। সো সেটা একটা বিষয়। বড়লোক হওয়ার পর সহযোগীদের রক্তচোষা আচরণ করে, এটা আমাদের বড়লোকের সমস্যা। জি, এক্স্যাক্টলি। কথাটা হচ্ছে যেটা সমস্যা আমরা সেইটাকে আইডেন্টিফাই করব। কারণ আমাদের সমস্যাটার সমাধান দরকার। সো বড় লোকদের যে সমস্যা, হ্যাঁ, যারা বড় বড় গ্রুপ আছে তারা অর্থ পাচার করে, তারা আপনার বিভিন্ন রকমের মানে শেষ পর্যন্ত তারা দেখা যাচ্ছে যে মানে বিভিন্ন রকমের ক্রাইম করাপশনে তারা লিপ্ত হয়ে পড়ে। এটাও সত্যি। যেন আপনার মারিও পুজোর একটা বই আছে গডফাদার, সে বইয়ের মধ্যে উনি বলছে, বিহাইন্ড এভরি সাকসেসফুল বিহাইন্ড এভরি সাকসেসফুল ফরচুন দেয়ার ইজ এ ক্রাইম। মানে পৃথিবীতে যত বড় বড় সাম্রাজ্য আছে, যত বড় বড় কোম্পানি আছে, তারা তাদের সবারই কিন্তু একটা হিস্ট্রি আছে। তারা সবাই কিন্তু তাদের অপরাধের হিস্ট্রি আছে, তাদের পিছনে একটা বড় বড় ক্রাইম আছে। হ্যাঁ, সেটা অ্যামাজন বলেন, সেটা কোকা কোলা বলেন, তাদের হাজার হাজার মামলা আছে তাদের বিরুদ্ধে। সো সেই সব বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই জন্য বললাম যে এটা মানে আমাদের আমাদের জন্য ডিফিকাল্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে সাকসেসকে ডিফাইন করা। সো এখন সাকসেসফুল হওয়ার হাজারটা রাস্তা আছে। দেখেন, যেটা বলছিলাম যে সফল হওয়ার হাজারটা রাস্তা আছে। মানে আপনি চাকরি করতেছেন, আপনি ব্যবসা করতেছেন, আপনি কত টাকার মালিক, কম টাকার মালিক হলেই আপনি সাকসেসফুল, বেশি টাকার মালিক হলে আনসাকসেসফুল, বেশি টাকার মালিক হলে আপনি লুটেরা। মানে এরকম কথা এক 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 কথাই বলে দেয়া যায় না যে একজন বড় লোক হলে মানে ও আচ্ছা বুঝছি উনি গরিবদের লুট করে বড় লোক হয়েছে, এরকম লাভ দিয়ে একটা কনক্লুশনে চলে যাওয়া যাবে না। আবার একজন গরিব মানুষ মানে হচ্ছে যে উনি তো জীবনে ব্যর্থ, উনি হয়তো বড়লোক হতেই চায়নি, সেটা ওনার কাছে গুরুত্বপূর্ণ বিষয় না। সো পৃথিবীতে এরকম অনেক ফিলোসফার আছে, এরকম অনেক সুফি আছে, যারা জীবনে সফল, যারা আমাদের জন্য একটা এক্সাম্পল সেট করে দিয়ে গেছে, কিন্তু তারা জীবনে অনেক পয়সার মালিক ছিল না। সো সফল হওয়া এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে অর্থ, যে হ্যাঁ ঠিক আছে আমার এই পরিমাণ অর্থ দরকার, কারো কাছে আবার খ্যাতি। অনেক বিশিষ্ট মানুষ আছে যারা তাদের জীবদ্দশায় বিখ্যাত ছিল না, এমনকি সক্রেটিস। সক্রেটিস কিন্তু তার জীবদ্দশায় বিখ্যাত ছিল না। সক্রেটিসের পরবর্তীতে মানুষ সক্রেটিসের এসব ফিলসফির সাথে আস্তে আস্তে পরিচিত হয়েছে তার ছাত্রদের মাধ্যমে। সো এরকম স্বীকৃতি, অনেকের কাছে সাফল্য মানে হচ্ছে স্বীকৃতি, নোবেল পুরস্কার পাওয়া বা বিভিন্ন পদ পদবি পাওয়া, এগুলো। আবার অনেকের কাছে সেটা ইম্পর্টেন্ট না, যে না ভাই আমার স্বীকৃতিটা ইম্পর্টেন্ট না, মানুষ কি মনে করলো, মানুষ আমাকে কতখানি মূল্যায়ন করলো, সে সেটার উপরে তার সাফল্য নির্ভর করে না, বা তার সাফল্যের অনুভূতি আহ সেটার উপরে নির্ভর করে না। তারপরে অনেকের কাছে সাফল্য মানে হচ্ছে নেতৃত্ব, যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি তাহলে আমি সফল। কারণ আমরা অনেক সময় মোটিভেশনাল স্পিকারদের কাছ থেকে শুনি, বিভিন্ন সফল মানুষদের গল্প শুনি। তো যাদের গল্প আমরা শুনি বা যাদের উদাহরণ আমাদেরকে দেয়া হয়, তারা ব্যক্তি জীবনে বিলিয়নিয়ার, লেটস সে স্টিভ জবস। আমরা সফল বলতে বুঝি আব্রাহাম লিঙ্কন। তা আমি মনে করি, তো আমি তো আর আব্রাহাম লিঙ্কনও হইতে পারলাম না, স্টিভ জবসও হইতে পারলাম না, তাহলে তার আমি এই লাইনে নাই, আমি তো গোনার মধ্যেই পড়ি না। সো কথাটা হচ্ছে যে তাহলে সাফল্য মানে যে সবসময় খ্যাতি বা স্বীকৃতি, নেতৃত্ব, মর্যাদা। মর্যাদা বলতে আমি আসলে বুঝাচ্ছি হচ্ছে ওই যে মানুষ যে মর্যাদা দেয় আর কি, মানে পদ পদবীর সাথে যে জিনিসগুলো যুক্ত। আবার আরেকটা বিষয় হচ্ছে মর্যাদাকে আমরা যদি খুব পজিটিভলি দেখি, সেটা হচ্ছে রেসপেক্ট, যে মানুষ আসলে আপনাকে রেসপেক্ট করে।
সো সেটা অনেকের কাছে ইম্পর্টেন্ট যে ভাই আমি হয়তো একজন প্রাইমারি স্কুলের শিক্ষক বা আমি খুবই ছোট চাকরি করি, সেটা ঠিক আছে, আমি খুবই কম পয়সা রোজগার করি, কিন্তু আমার সারাউন্ডিংসে যে কয়টা মানুষ আমাকে চিনে তারা আমাকে খুবই সম্মান করে। আহ, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট যে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে, আমি খুবই লাভিং হাজব্যান্ড, আমি খুবই কেয়ারিং ফাদার, আমি কেয়ারিং গ্র্যান্ডফাদার, আমি খুবই রেসপন্সিবল পার্সন। অ্যাটলিস্ট যে কয়জন মানুষের দায়িত্ব আমার কাঁধে আছে সেই দায়িত্ব আমি খুব যথাযথভাবে পালন করি। আমি সমাজ সচেতন একজন মানুষ, আমি আমি রাষ্ট্রের একজন সুনাগরিক। মানে আমি খুব বড় কিছু না, আমি হয়তো দেশের বরেণ্য কিছু হতে পারিনি, সেটা ঠিক আছে, কিন্তু আমার জায়গা থেকে আমি যে কজন মানুষ আমাকে চিনে আমার যেটুকু দায়িত্ব সেটুকু আমি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করি। সেটা একটা বিষয়। তো সেটা অনেকের কাছে গুরুত্বপূর্ণ। সো এরকমই সফল হওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে। আবার ওই যে বললাম সফল মানে কি, পেশা জীবনে সফল হওয়ার অনেকগুলো রাস্তা আছে। আর পেশা জীবনে সফল হওয়া বলতে যেখান থেকে আমরা কিছু অর্থ রোজগার করি, সো সেটার অনেকগুলো রাস্তা আছে। সেটার জন্য আপনি ব্যবসা করে হতে পারেন, চাকরি করেও সফল হতে পারেন। অনেক সময় অনেকে বলে যে ব্যবসা না চাকরি, এরকম অনেক রকমের ডিবেট আছে, এগুলো ডিপেন্ড করে। আপনি যদি বলেন যে ভাই আমেরিকা না সৌদি আরব, ডিপেন্ডস। সৌদি আরবে আহ, আপনি কি হিসাবে যাচ্ছেন, রাষ্ট্রদূত হিসাবে যাচ্ছেন? আবার আমেরিকায় আসলে আপনি কিভাবে আসতেছেন? মানে আমেরিকা মানেই অনেকে মনে করে যে আমি যদি আমেরিকায় যেতে পারি তাহলেই আমি সফল। হ্যাঁ, আমেরিকায় যদি যেতে পারেন অবশ্যই আপনি আবার কিছু কিছু মানুষ আছে ইদানিং আবার তারা আমেরিকায় আসাটাকে বিভিন্নভাবে নিরুৎসাহিত করে। তারা একতরফা ভাবে দেখায় যে আমেরিকা হইতেছে এটা একটা সমস্যা। হ্যাঁ, কথাটা হচ্ছে অনেকের মধ্যেই কিছু ভুল ধারণা আছে আমেরিকার সম্পর্কে। তারা মনে করে যে তারা আমেরিকায় আসার পরে মনে হয় কিছুই করতে হবে না, তারা প্রচুর পয়সা রোজগার করবে, তারা রাতারাতি বড়লোক হয়ে যাবে। এমন যদি কেউ মনে করে থাকেন, সেটা অবশ্যই ভুল ধারণা। আমেরিকায় আসলেই আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। আমেরিকা বাংলাদেশের মতোই, এখানেও আপনাকে কাজ করতে হবে, পয়সা রোজগার করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। তবে আমরা, এটা একটা বড় অর্থনীতি, সেটা তো আমরা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারি যে বাংলাদেশের চেয়ে এটা যেহেতু বড় অর্থনীতি, এখানে কর্মসংস্থানের সুযোগ আছে। মানে কাজের জায়গায় হচ্ছে ডিমান্ড বেশি, সাপ্লাই কম। মানে যত শ্রমিক আছে তার থেকে বেশি পরিমাণ কাজ আছে। এখন বাংলাদেশে হচ্ছে যেটা, যে পরিমাণ কাজ আছে তার থেকে বেশি মানুষ, যে কারণে সাপ্লাইয়ের চেয়ে ডিমান্ড যখন কম থাকে তখন খুব স্বাভাবিকভাবেই আপনি কম মজুরি পাবেন, অনেক বেশি সময় কাজ করে অনেক কম পয়সা রোজগার করবেন। আর সবার কাজের আবার সুযোগও থাকে না। আমেরিকায় সেই তুলনায় আপনি কাজের সুযোগ আছে, আর আপনি অড জব করেও ভালো পয়সা রোজগার করতে পারেন। এবং যদি একটু, এখন আপনার যদি ইনকামই না থাকে তাহলে আপনি যত সাশ্রয়ী করেন আলটিমেটলি আপনি তো সেভ করতে পারবেন না। কিন্তু যদি আপনি ইনকাম করতে পারেন তাহলে আপনি যদি একটু কষ্ট করে যে না আমি কিছু টাকা সেভ টেভ করলে আপনি কিছু টাকা জমিয়ে তারপর আস্তে আস্তে একটু বাড়ি টেড়ি করে ফেলতে পারবেন। আহ, এবং বাড়ি কেনার ক্ষেত্রে একবারে টাকা দিয়ে কিনতে হয় না, এখানে ব্যাংক লোন টোন পাওয়া যায়। সো ব্যাংক লোন টোন পাওয়া যাওয়ার কারণে মানে একটা সিস্টেম তারা ডেভেলপ করছে। এখন এই সিস্টেমগুলো হয়তো একটা সময় বাংলাদেশেও হবে, এবং এগুলোর জন্য বাংলাদেশকে দোষারোপ করে কোনো লাভ নাই। বলে না টাকার কাম গপ্পে সারে না, কারণ এইসব সিস্টেম ডেভেলপ করতে পয়সা লাগবে। সো সেই সব, সেটা একটার সাথে একটা আহ, জিনিসের তো সম্পর্ক আছে, একটার সাথে একটা জিনিসের রিলেশন আছে, ওয়ান থিং লিড বাই অ্যানাদার। সো আমেরিকা যেহেতু বড় ইকোনমি, এখানে অবশ্যই সম্ভাবনা বেশি, এখানে কাজের স্কোপ বেশি, আপনি পয়সা রোজগার করতে পারবেন। আর কিছু কালচার তারা ডেভেলপ করছে, এবং এই কালচারাল যে জিনিসগুলো সেগুলো ডেভেলপ করতেও পয়সা লাগে। তাদের এডুকেশন সিস্টেম, মানে স্কুলগুলোর ফান্ডিং বেশি। সো যে কারণে তারা অনেক কোয়ালিফাইড টিচার হায়ার করতে পারে, টিচারদের ট্রেনিং এর পিছনে অনেক বেশি পয়সা বাজেট করতে পারে, যেটা আমাদের দেশে সম্ভব হয় না। সো সেসব কারণে এডুকেশন সিস্টেম বা সবকিছু মিলিয়ে এমন একটা কালচার ডেভেলপ করছে আর কি, যেটা আপনার কাছে কিছু কিছু দিক আছে যে জিনিসগুলো মনে হবে যে বাংলাদেশের চেয়ে অবশ্যই বেটার, অ্যাটলিস্ট বসবাসের দিক থেকে। আবার কিছু কিছু অসুবিধা তো অবশ্যই আছে, কিছু কিছু অসুবিধা, আবার অসুবিধাও আছে। সেই জিনিসগুলো মানে সুবিধা অসুবিধা মিলিয়েই আর কি, এগুলো ডিপেন্ড করে কার জন্য বা আপনি আসলে কি এক্সপেক্ট করতেছেন, সেসব কিছু মিলিয়ে। সো আমেরিকা না বাংলাদেশ এটা এক কথায় বলা যাবে না। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, টাইম টু টাইম ভ্যারি করে, এবং সেক্ষেত্রে ওই যে বললাম যে হোয়াট ইজ ইয়োর ডেফিনেশন অফ সাকসেস,
মানে আপনার আসলে সাকসেসের ডেফিনিশনটা কি? তো সেসবের উপরে অনেক কিছু নির্ভর করে। তো আমরা এরকম আসলে এক কথাই বলতে পারি না। চাকুরি এখন গুগলের যিনি সিইও সুন্দর পিচাই উনিও তো চাকরিই করে। আবার আরেকজন ব্যবসা করে। তো এখন ব্যবসা করলেই সেটা চাকরির থেকে বেটার এক কথায় বলা যায় না। আবার ব্যবসা করলে কি আপনি নিজেই ব্যবসা শুরু করবেন নাকি আপনি ফ্র্যাঞ্চাইজ আরেকটা রেডিমেড বিজনেস কিনবেন। সো এগুলো এক কথায় বলা যায় না। এই ডিসিশন গুলো এগুলোর মধ্যে অনেকগুলো কনসিডারেবল এলিমেন্ট আছে। সেগুলো মিলিয়েই আমরা ইয়ে করব। আচ্ছা, আমেরিকায় অশান্তির কালচার এবং কি আত্মহত্যাকারীর সংখ্যা মানে আচ্ছা, হ্যাঁ, মানে মানসিক রোগীর সংখ্যা বেশি, এটা মনে হয় উনি বোঝাতে চাচ্ছেন আর কি। কথাটা হচ্ছে যেটা সেটা হলে আমেরিকার মানসিক রোগী আর বাংলাদেশের মানসিক রোগীর মধ্যে পার্থক্য আছে। বাংলাদেশে একেবারে যখন পাগল হয়ে ল্যাংটা হয়ে রাস্তায় বের হয়ে গেছে তখন তারা মানসিক রোগী হিসেবে বিবেচনা করা হয়। আর আমেরিকায় হইতেছে যে কারো মন খারাপও যদি হয় সে যায় একটা সাইকিয়াট্রিস্টের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলে যে আমার মন খারাপ কেন, কারণ আমার মতো মন খারাপ থাকার কথা না, মন খারাপ থাকার কারণটা কি। তো এইটাও সেখানে ডেটাবেজে থাকে আর কি, যে এতগুলো লোক আছে মানসিক রোগী, কারণ তারা অ্যাংজাইটি বা একটু ডিপ্রেসড, কোনো কারণে তার মন খারাপ, সে যে একটা সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলবে। কিন্তু বাংলাদেশে হইলো তারা মোটামুটি পাগল হয়ে গেছে, এবার সে তারে ধরে বেঁধে নিয়ে তারে যখন ডাক্তারের কাছে নেওয়া হবে, পাগলা গারদে নিয়ে যাবে, তখন তারা মানসিক রোগী হিসেবে গণ্য করা হয়। এর আগে ডিপ্রেশন, অ্যাংজাইটি, বাইপোলার ডিসঅর্ডার, এইসব এইসব দেরকে আপনার ইয়ে হিসাবে কাউন্ট করে না আর কি। সো বিষয় আছে, এই জন্য স্ট্যাটিস্টিক্যালি অনেক কিছুই অনেক রকম দেখায়। যাই হোক, সেগুলো ভ্যারি করে। কথাটা হচ্ছে যে আপনাকে আমেরিকায় আসতে হবে এমন কোনো কথা নাই, বাট এখানে বেটার অল্টারনেটিভ আছে। আমেরিকা মানে সবাই খুব অশান্তির মধ্যে আছে এই ধারণাগুলোও ভুল, আবার আমেরিকা মানে সবাই স্বর্গে আছে এই ধারণাটাও ভুল একই সাথে। সো সেই জায়গায় বললাম যে এই পারসেপশন গুলো আমাদের একটু ক্লিয়ার করা দরকার। সো সাফল্যের অনেকগুলো রাস্তা আছে, এখন সফল হওয়ার এই যে হাজারটা রাস্তা আছে, সেটা আপনি আমেরিকায় যাবেন না রাশিয়া যাবেন, আপনি ইঞ্জিনিয়ার হবেন না ডাক্তার হবেন নাকি কি হবেন, সেটার অনেকগুলো রাস্তা আছে। এখন একজন সফল ডাক্তার, ধরেন একজন বড় ডাক্তারের লাইফ স্টোরি শুনলেন কোনো মোটিভেশনাল স্পিকারের কাছ থেকে, তা আপনার মনে হলো যে আমি ডাক্তার হই। এখন আপনি ডাক্তার হতে গিয়ে হয়তো ভালো ডাক্তার হতে পারবেন না। আর আপনি যেটা মনে করছেন যে ডাক্তার হলে মনে হয় অনেক পয়সা রোজগার করে ডাক্তাররা, মানে রং আইডিয়া। অনেকের ধারণাও নাই। এই যে আমরা ছোটবেলা থেকে ডাক্তার ডাক্তার শুনছি, সব ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা মনে করে যে তারা ডাক্তার হলে অনেক পয়সা রোজগার করবে, সেই আশায় তারা ডাক্তার হতে চায়। কিন্তু পরে তাদের আশা ভঙ্গ হয়, পরে তারা খুবই হতাশ হয় যখন তারা অনেক কাঠখড় পুড়িয়ে ঢাকা মেডিকেল কলেজ বা এরকম একটা ভালো মেডিকেল কলেজে ভর্তি হয়। এবং এরপরে যখন তারা পাশ করে বের হয়, পাশ করে বের হওয়ার পরে মানে এমবিবিএস পাশ করে বের হওয়ার পরে একজন ডাক্তারের অ্যাভারেজ মান্থলি স্যালারি হচ্ছে 20,000 টাকা। এটা হচ্ছে মানে অ্যাভারেজ, অ্যাভারেজ মান্থলি স্যালারি 20,000 টাকা একটা মানে এমবিবিএস ডাক্তারের। এবং এরপরে তাদের স্যালারি বাড়তে থাকে একটু একটু করে। কিন্তু আরো পরিতাপের বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে তারা যখন 30-35 হাজার টাকা বেতন হয়ে যায় তাদের, তখন অনেকের চাকরি চলে যায়। কারণ হচ্ছে হসপিটালগুলোর আসলে তারা চিন্তা করে যে ভাই আমি একজনকে 40,000 টাকা দিয়ে রাখার চেয়ে আমি 20,000 টাকা দিয়ে দুজন ডাক্তার রাখবো, দুজন এমবিবিএস ডাক্তার রাখবো। তখন সেই ডাক্তারদের আর চাকরি থাকে না। সো ডাক্তাররা মোটামুটি একটা ডিসেন্ট ইনকাম করে, সেটা হচ্ছে তারা 10 বছর প্র্যাকটিস করার পরে, এবং যদি পাশাপাশি তাদের আরো পড়াশোনা করতে হয়, এমবিবিএস এর পরেও আরো পড়াশোনা করতে হয়। সো এর পরে হচ্ছে তারা একটা ডিসেন্ট অ্যামাউন্ট ইনকাম করে, সেটা হয়তো 50,000 70,000। এখন আপনি দেখবেন যে সেটা তো ভাই অনায়াসে একজন চাওয়ালাও ইনকাম করতে পারে। মানে 50,000 টাকা, 60,000 টাকা বা 1 লাখ টাকা ইনকাম করার জন্য তো এত কষ্ট করে এমবিবিএস ডাক্তার হওয়া দরকার নেই। সো ওই কথাটাই বললাম যে মানে আপনার কাছে যদি পয়সা উপার্জনটাই মুখ্য হয় এবং সেটার জন্য যদি আপনি ডাক্তার হতে চান, তাহলে হয়তো আপনি ভুল ডিসিশন নিচ্ছেন, কারণ আপনি আসলে প্রফেশনটা সম্পর্কে জানেন না কিছু। না জেনে তাহলে আপনি আলটিমেটলি বেশি পয়সাও রোজগার করতে পারবেন না, এবং আপনি শেষ পর্যন্ত ভালো ডাক্তারও হতে পারবেন না, কারণ ওই বিষয়ে আপনার আগ্রহ নাই। আপনি আসলে ডাক্তার হতে চান না, কিন্তু আপনি ভাবছিলেন যে ডাক্তার হলে অনেক পয়সা, এবং এরপরে ডাক্তার হয়ে আপনি দেখা যাবে যে ফ্রাস্ট্রেটেড। কারণ হচ্ছে আপনি দেখতেছেন যে ভাই আমার ডাক্তার হয়ে তো আমার লাভ হলো না। হ্যাঁ, এরকম। আবার ওই যে ডাক্তার লাখ লাখ টাকা ইনকাম করে, কোটি কোটি টাকা ইনকাম করে, ওই রকম ডাক্তার
মানে মানে লাখে একজন। ওইরকম ডাক্তার কিন্তু ওইরকম না যে কোটি টাকা ইনকাম করে, ওইরকম ডাক্তার খুব কম, হাতে গোনা। এবং তারা তো আর আলটিমেটলি শুধু ডাক্তারি করে হয় না, তারা পরে আস্তে আস্তে দেখা গেল যে নিজের একটা চেম্বার, সেটা পরে হসপিটাল হয়ে যায়। তারপরে আরো আরো অনেক কিছু মিলিয়ে তারা তখন অনেক পয়সা রোজগার করে। সো ওকে। আচ্ছা, একজন লিখছেন যে আমার চুল এলোমেলো হয়ে আছে। আমার চুল ঠিক থাকে না আর কি, মানে লাইন করা যায় না। যাই হোক, অ্যাটলিস্ট আমার চুল আছে এখনো পর্যন্ত। তো সেটাতেই আমি খুশি, কারণ অনেকের আমার মতো বয়সে অনেকের চুলই নাই। তো সেই হিসাবে আমার চুল আছে এবং রিয়েল চুল। সো সেই হিসাবে আমি যথেষ্ট খুশি। এনিওয়ে, বাট এটা এক এক সময় এক এক রকম থাকে আর কি, এটা কন্ট্রোল করা যায় না। এনিওয়ে, যে জায়গায় বললাম যে সফল হওয়ার অনেকগুলো রাস্তা আছে। এখন এই যে অনেকগুলো রাস্তা যাদের জানা আছে, হ্যাঁ, এদের আবার আরেকটা সমস্যা হচ্ছে, যেটা সেটা হচ্ছে এরা শেষ পর্যন্ত ধরা খেয়ে যায়। যারা সাফল্যের 100টা রাস্তা জানেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে শিয়ালের মতো ধরা খায়। শিয়ালের মতো ধরা খায় মানে হলো, একবার ওই শিয়াল আর বিড়াল এক মাঠের মধ্যে বসে গল্প করতেছে। তো দুজনের গল্পের টপিক হলো কুকুর, মানে দুজনেরই কমন শত্রু। তো কুকুরে নিয়ে তারা দুজন আলোচনায় বসছে। তো এর মধ্যে শিয়াল তো একটু পণ্ডিত, শিয়াল একটু বুদ্ধিমান প্রাণী। তো শিয়াল বলতেছে, বলে দেখো, এ কুকুরকে নিয়ে আমার খুব একটা টেনশন নেই, কারণ কুকুরের হাত থেকে বাঁচার অন্তত 100টা ফর্মুলা আমার জানা আছে। তো বিড়াল বলতেছে, বলে ভাই, আমার তো এত ফর্মুলা জানা নাই, আমি শুধু একটা ফর্মুলাই জানি, সেটা হলো আমি এক লাফে গাছে উঠতে পারি। এইটা ছাড়া আর আমার কোনো আর দ্বিতীয় কোনো ফর্মুলা জানা নেই। তো তাদের এই কনভারসেশনটা চলতেছে, এর মধ্যেই এক দল কুকুর দৌড়ে আসতেছে। তো এখন শিয়াল মোটামুটি পরিকল্পনায় বসছে যে এই 100টা ফর্মুলার মধ্যে এখন কোনটা অ্যাপ্লাই করা যায়। এই চিন্তা করতে করতে শিয়াল ধরা পড়ে গেছে। কিন্তু ওই বিড়াল যেহেতু ফর্মুলা জানেই একটা, সে এক লাফে গাছে উঠে বসছে। তার তো ফর্মুলা বাছাই করার দরকার নেই, সে ফর্মুলা একটাই জানে। সে ওই একটা জায়গাতেই লাফ দিয়ে সে গাছে উঠে বসে আছে, সে সেফ। সো আমরা এই গল্পটা এই জন্য বললাম যে আমাদের যাদের সামনে এরকম 1000টা অপশন আছে সফল হওয়ার, আনফরচুনেটলি তারা জীবনে বেশি ব্যর্থ হয়, কারণ তারা কি রেখে কি করবে এই ডিসিশন নিতে পারে না। যেমন ধরেন, এখন তো এই যে ফ্রিল্যান্স মার্কেট প্লেসের কারণে অনেকে বাংলাদেশে বসে বিদেশি অনেক ক্লায়েন্টকে তারা সার্ভিস প্রোভাইড করে। এটা একটা ভালো সুযোগ তৈরি হয়েছে ইন্টারনেটের কারণে। মানে আপনি যদি একজন অ্যাকাউন্টেন্ট হন, আপনি চাইলে অ্যাকাউন্টিং রিলেটেড সার্ভিস দিতে পারবেন। আপনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যদি হন, আপনি একজন লয়ার যদি হন, আপনি অনলাইনেই ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন। তো সেইটা সেইটার কারণে বাংলাদেশে বসে অনেকে ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে, আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস দিচ্ছে, প্রুফ রিডিং। আমি একটা বই লিখলাম, বাংলাদেশে আমি একজনকে পাঠিয়ে দিলাম, উনি আমার বইটার প্রুফ রিড করে দিল। সো এটা একটা সার্ভিস। তো এরকম অনেক সার্ভিস অনেকে দিচ্ছে অনলাইনে। কিন্তু এই ফ্রিল্যান্স মার্কেট প্লেসে গিয়ে আপনার জন্য একটা ডিফিকাল্ট হবে, যেটা সেটা হচ্ছে আপনি আসলে কি করবেন। এখন আপনি দেখবেন যে ভাই, আমি তো এখানে সবই করতে পারি। এ সবই যখন করতে পারবেন, তখন দেখবেন যে আপনার আলটিমেটলি কিছুই করা হয়নি। কারণ আপনি প্রুফ রিডও করতে পারেন, আপনি আর্টিকেলও লিখতে পারেন, আপনি ওয়েবসাইটও বানাইতে পারেন, and কোনটা যে বানাবেন আপনি, আপনি আর এই ডিসিশন নিতে পারেন না, এর মধ্যে 10 বছর পার হয়ে গেছে। কিন্তু যিনি পারেই একটা কাজ, উনি হয়তো ওই কাজটা করে শেষ পর্যন্ত উনি ওই জায়গায় মাস্টার হয়ে গেছে, ওনার ক্লায়েন্টের অভাব নেই, উনি লাখ লাখ টাকা ইনকাম করতেছে। সো কথা হচ্ছে, এই জন্য ফ্রিল্যান্সারদের জন্য, বিশেষ করে যারা ফ্রিল্যান্স মার্কেটিং এ গিয়ে কোনো একটা কাজ শিখে সার্ভিস প্রোভাইড করে, তো তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ নির্বাচন করা। সো আমরা শেষ পর্যন্ত এই শিয়ালের মতো ধরা খেয়ে যাই, কারণ হচ্ছে আমাদের এই যে অনেকগুলো রাস্তা জানা আছে। অনেক রাস্তা জানা থাকলে আমরা শেষ পর্যন্ত আর কিছু করতে পারি না। এ কারণে স্বামী বিবেকানন্দ, উনি একটা দারুণ কথা বলছেন। এই কথাটা হচ্ছে, এটা স্বামী বিবেকানন্দ আরো আরো অনেক বিষয়ে পরামর্শ দিয়েছেন। এটা ওনার অনেকগুলো বক্তব্যের মধ্যে একটা বক্তব্য। উনি অনেক ফিলোসফিক্যাল অনেক অ্যাডভাইসও আমাদেরকে দিয়েছেন। সো কিন্তু এটা হচ্ছে প্রফেশনাল লাইফে সাকসেসফুল হওয়ার জন্য আর কি। প্রফেশনাল লাইফ বলতে আমি আবারও সোজা কথাই বলি আর কি, সেটা হচ্ছে, এটা হচ্ছে পয়সা কামানোর জন্য।
মানে পয়সারও তো দরকার আছে। তো পয়সা যখন আমি কামাবো, যেখান থেকে আমি একটু বেশি পয়সা কামাতে পারবো আর কি, একটু কম পরিশ্রম করে, তাই না? যেমন ধরেন একজন ওয়ার্কার, উনিও বেশি সময় 8-10 ঘন্টা কাজ করে, কিন্তু একজন বেতন পায় 20,000 টাকা, আর একজন বেতন পায় 2 লাখ টাকা। তো অবশ্যই আমি চাই যে একটু বেশি প্রমোশন, একটু বেশি টাকা যাতে ইনকাম করা যায় আর কি, সে জায়গায় যাতে আপনি একটু উপরের দিকে উঠতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে যেটা, সেটা হচ্ছে একটা আইডিয়া নির্বাচন করুন। এটা স্বামী বিবেকানন্দের একটা পরামর্শ, যে একটা আইডিয়া নির্বাচন করুন। মানে আপনার এরকম পৃথিবীর সব প্রফেশনে মানুষ সফল হচ্ছে, কিন্তু কথা হচ্ছে আপনি তো আর একই সাথে ডাক্তারও হতে পারবেন না, অ্যাকাউন্টেন্ট হতে পারবেন না। আপনাকে আগে একটা রাস্তা নির্বাচন করতে হবে। সে একটা আইডিয়া নির্বাচন করবেন আপনি, এবং সেই আইডিয়াটাকে আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসাবে স্থির করবেন। মানে একটা আইডিয়া ঠিক করবেন যে আমি কি হতে চাই, এবং সেই আইডিয়াটাকে আপনি আপনার জীবনের একটা চূড়ান্ত লক্ষ্য হিসাবে স্থির করবেন। এটা হচ্ছে আপনার আইডেন্টিটি, মানে আপনার প্রফেশনাল আইডেন্টিটি। এবং তারপর হচ্ছে তা নিয়ে চিন্তা করুন। এবার আপনি সেটা নিয়ে চিন্তা করেন। আপনার ওই যে প্রফেশন যেটা আপনি নির্বাচন করলেন, সেটা নিয়ে আপনি চিন্তা করুন। মানুষ সেটা নিয়ে চিন্তা করে মানুষ পিএইচডি করে সেটার উপরে। যদি একাডেমি, মানে যারা একাডেমিয়া, তারা সেটা নিয়ে চিন্তা করে গবেষণা করে তারা পিএইচডি নেয়। ঠিক আপনি পিএইচডি করার দরকার নেই, কিন্তু আপনি সেটা নিয়ে আপনার ওই যে প্রফেশন যেটা, সেটা আপনি যদি শেফ হন, আপনি যেমন ধরেন এই যে চা, আমাদের খুব বড় কিছু করতে হবে তা না। এই যে আমি ইন্ডিয়া একটা ছেলের ভিডিও দেখি, এমবিএ চায়ওয়ালা। এমবিএ চায়ওয়ালা মানে সে এমবিএ করছে। এমবিএ করার পরে কি করবে, তখন সে চিন্তা করলো সবচেয়ে সোজা হলো চায়ের দোকান দেয়া। এটা দেওয়ার জন্য খুব বেশি পয়সা লাগে না। বা মানে ফ্যামিলি থেকে হয়তো 8,000 টাকার মতো দিয়ে সে প্রথম তার চা দোকান শুরু করছে। কিন্তু কথা হচ্ছে যে সেইটা নিয়ে সে একটু চিন্তা ভাবনা করছে, যে কারণ এই যে চাওয়ালারা কি চা পাতা, ভালো একটা চা যদি আমি তৈরি করতে চাই, তাহলে তারা কি ধরনের চা পাতা ব্যবহার করে, কি পদ্ধতিতে তারা তৈরি করে, এইভাবে আপনার সে আস্তে আস্তে চায়ের কিছু ভালো রেসিপি তৈরি করছে। এখন সে হচ্ছে ফ্র্যাঞ্চাইজ সেল করে। এমবিএ চায়ওয়ালা এখন সে আস্তে আস্তে পরে একটু, যেহেতু এমবিএ করছে, ওইরকম ইন্টেরিয়রের একটা কনসেপ্ট ডিজাইন করছে, ডেভেলপ করছে, একটা ব্র্যান্ড বিল্ড করছে। এখন ইন্ডিয়ার কয়েকটা জায়গায় তার এই চায়ের ফ্র্যাঞ্চাইজ আছে আর কি। এখন 8-10 লাখ টাকা হলে সে ফ্র্যাঞ্চাইজ করে দেয় আর কি। এবং তারপর হচ্ছে সে মেইনলি মার্কেটিং টার্গেটিংটা করে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংই মেইন। সেটাতে মোটামুটি সে একটা ব্র্যান্ড বিল্ড করে ফেলছে। সো কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনাকে এরকম বিশিষ্ট কিছু করতে হবে না। আপনি চাও যদি করেন, খেয়াল রাখবেন যে চাটা যেন সেরা চা হয়। যেন অনেক জায়গায় আছে চা খুব বিখ্যাত, মানুষ অনেক দূর দূরান্ত থেকে সেখানে যায়। মানে কি, কলকাতায় কিছু জায়গা আছে, মানুষ কলকাতায় গেলেই সেখানে যাবে চা খাইতে। ঢাকায় এরকম কিছু জায়গা আছে, আমরা অনেক দূর থেকে যাই সেখানে যে পরোটা খাইতে। মানে পরোটাটা সে খুব ভালো বানায়, যদিও ফুটপাতে বসে বানায়, কিন্তু তারপরে অনেকে দেখা যায় যে গাড়ি থামিয়ে সেখানে পরোটা খাচ্ছে, পরোটা ডিম ভাজি খাচ্ছে। তো এখন এই পরোটা ডিম ভাজি হোক, কিন্তু কথা হলো সেই জায়গার মধ্যেও যদি আপনি আপনার আইডিয়া অ্যাপ্লাই করেন, যে না আমি আম, মানে আমি যেটা বানাবো সেটা যেন সেরা হয়, সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, যেটাকে আর কিভাবে ইমপ্রুভ করা যায়। একটু ডিফারেন্ট ডিফারেন্ট স্পাইস, ডিফারেন্ট ডিফারেন্ট হার্ব, এগুলো আপনি আম, আম, এগুলো একটু এক্সপেরিমেন্ট করেন। দেখেন যে অন্য মশলা দিয়ে রান্না করে দেখি তো কোন মশলায় ভালো হয়। মানে সেটা সেটা যদি করতে পারেন, আপনার অবশ্যই পয়সা রোজগার বাড়বে। সো এটা হচ্ছে আমাদের পয়সা রোজগারের জন্য, যদিও পয়সা রোজগার করাটাই জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত না, বাট অবশ্যই আমাদের পয়সা দরকার আছে, সেটাও ভুলে গেলে চলবে না। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা আইডিয়া স্থির করবেন, এবং সেটা নিয়ে আপনি চিন্তা করবেন, তা নিয়ে স্বপ্ন দেখুন। এটাকে নিয়ে আস্তে আস্তে একটু স্বপ্ন দেখেন, যে না এটাকে আমি একসময় বড় করব। আমি যদি একটা ভালো চায়ের রেসিপি বানাতে পারি, আস্তে আস্তে, মানে এই যে আপনার আমেরিকায় বিভিন্ন কফি শপ আছে। সো প্রথমে তারা কফি দিয়ে শুরু করছে, এখন এরপরে আস্তে আস্তে তারা বিজনেস বাড়াচ্ছে। তারা কফি শপে গিয়ে দেখলো যে কফি শপের মধ্যে তারা যদি ওই আহ, কিছু ক্রুসেন্ট টুসেন্ট রাখে, মানুষ শুধু আর কফি কিনে না, পাশাপাশি কিছু ক্রুসেন্ট, মাফিন, মানে কেক টেক, এগুলো কফির সাথে যেগুলো হয়। কারণ অনেকে আছে তারা হাঁটতে হাঁটতে খেতে চায় আর কি। মানে একটা একটা কফি নিয়ে নিল সকালবেলায়, এটা তার ব্রেকফাস্ট। সকালবেলায় অফিসে যাওয়ার পথে এই যে একটা কফি নিয়ে নিল, আর সাথে হয়তো একটু ওই যে বিস্কুট হোক, ক্রুসেন্ট হোক, মাফিন হোক, যেগুলা, তো ওগুলা একটু নিয়ে নিল। ওগুলা সে খেতে খেতে যায় আর কি।
তারপরে ডোনাট, এরকম। তো সেখান থেকে যে ডানকিন ডোনাটটা আমেরিকায় একদম মোড়ে মোড়ে, প্রত্যেকটা মোড়ে ডানকিন ডোনাট আছে বা স্টারবাকস আছে। তো এগুলো বিলিয়ন ডলারের কর্পোরেশন হয়ে গেছে, কিন্তু মেইনলি কি বিক্রি করে? কফি বিক্রি করে, ডোনাট বিক্রি করে, এরকম। এবং এই ডানকিন ডোনাট কিছুদিন পরে আবিষ্কার করলো যে আচ্ছা আমরা একটু আমাদের কাউন্টারের পাশে কলা রাখি, দেখি তো কলা বিক্রি হয় কিনা। দারুণ, কলা বিক্রি হচ্ছে, এবং কলা থেকে তাদের হিউজ বিজনেস আসতেছে। মানে এবং কলারও আবার সায়েন্স আছে, তারা গবেষণা করে দেখলো যে কলা যদি আপনি ছুরির মধ্যে, যে আমাদের গ্রামের অঞ্চলে যে দোকানগুলোতে এরকম কলা ঝুলায় রাখে, কাস্টমার গিয়ে এরকম ছিঁড়ে একটা নেয়, তো এরা রিসার্চ করে দেখছে যে কাস্টমার এরকম ছড়ির মধ্যে রাখবেন, কাস্টমার ছিলে নিবে, এতে বিক্রি কম হয়, মানে কাস্টমার ছিলে নিতে চায় না। তো এই জন্য তারা করে কি, কলাটারে কেটে সিঙ্গেল পিস করে ওই যে ট্রেতে সাজায় রাখে, মানে আবার ছিলে রাখে না আর কি, মানে ছড়া থেকে কেটে একটা রাখে আর কি, তাহলে মানুষ ওখান থেকে একটা পিক করে নেয়। তো এতে দেখা গেল যে তাদের সেল বেড়ে গেল। সো মানে এই একটা জিনিস নিয়ে চিন্তা করে করে তারা দেখলো যে কিভাবে তাদের সেলটা বাড়ানো যায়, সেগুলো করতে করতে তারা সেল বাড়াচ্ছে। সো আপনি এরকম চিন্তা করেন, আপনার যে কাজটা সেটা নিয়ে আপনি একটু চিন্তা করেন, সেটা নিয়ে একটু স্বপ্ন দেখেন যে এটাকে আমি একটু বড় করবো একটা সময়, আস্তে আস্তে এইটা একটা বড় ব্র্যান্ড হবে। বা বড় ব্র্যান্ড না হোক, ফ্র্যাঞ্চাইজ মানে যে আপনাকে ম্যাকডোনাল্ড হইতে হবে এমন কোনো কথা নাই কিন্তু। অনেক সময় আমাদের মনে ফ্র্যাঞ্চাইজ বলতেই আমরা মনে করি যে আমাকে বিলিয়ন ডলার রাতারাতি চিন্তা করা দরকার নেই। কিন্তু আপনি একটা জিনিস মনে করেন যে আমি একটা রেস্টুরেন্ট খুললাম, আমি 2-4-5টা আইটেম ভালো বানাই, এটাকে আমি যদি এমন বানাতে পারি যে ঠিক আছে আমার রেস্টুরেন্ট হচ্ছে পল্টনে, কিন্তু আমি এত ভালো বানাই যে মানুষ গুলশান থেকে আসে আমার রেস্টুরেন্টে খেতে, মানুষ উত্তরা থেকে আসে আমার রেস্টুরেন্টে খেতে। তো ব্যাপারটা যদি এরকম হয়, বা কেউ ঢাকায় আসলে তারা আমার রেস্টুরেন্টে খেতে আসে, এরকম যদি বিখ্যাত কিছু আপনি বানাতে পারেন, তখন আস্তে আস্তে আপনি সেটার ফ্র্যাঞ্চাইজ দিতে পারেন, হোক 3টা ব্রাঞ্চ। আপনারা যদি ফ্র্যাঞ্চাইজ ডিরেক্টে যান, ফ্র্যাঞ্চাইজ ডিরেক্ট নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে গেলে দেখবেন আপনি কয়েক হাজার ফ্র্যাঞ্চাইজ আছে। ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে মেইনলি একটা বিজনেস মডেল। আপনি একটা রেস্টুরেন্ট যদি হয়, আপনি একটা রেসিপি ডেভেলপ করছেন, ভালো রেসিপি, এবং সেটার সাথে হচ্ছে আপনি কিছু মার্কেটিং ম্যাটেরিয়াল রেডি করছেন, মানে একটা লোগো, সাইনবোর্ড, ব্যানার, বিলবোর্ড, যা মানে যা মার্কেটিং লিটারেচার যা আছে সেগুলো আপনি সময় নিয়ে আস্তে আস্তে যত্ন করে চিন্তা ভাবনা করে ডিজাইন করছেন। দেন আপনার হচ্ছে একটা ম্যানেজারিয়াল সিস্টেম, মানে হিউম্যান, এই যে কিভাবে আপনি শেফ হায়ার করবেন, কিভাবে আপনি আপনার বয় বেয়ারাদেরকে ট্রেনিং দিবেন, সেইটার একটা সিস্টেম আপনি ডেভেলপ করছেন। এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্টিং সিস্টেম, একটা সফটওয়্যার আপনি ডেভেলপ করছেন যে কিভাবে আপনি খাবারের হিসাব নিকাশ রাখেন, সেই সব জিনিসগুলো। তারপরে হচ্ছে ম্যানেজারিয়াল সিস্টেম একটা ডেভেলপ করছেন আপনি। তো মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন, এসব একটা সিস্টেম আপনি ডেভেলপ করছেন। ছোট ব্যবসা, কিন্তু ছোট হইলেও পুরো জিনিসটাকে আপনি একটা কনসাইজ এবং কনক্রিট একটা বিজনেস মডেল ডেভেলপ করছেন, যেটা প্রফিটেবল, যেটা খুবই প্রফিটেবল। তো এখন আমি যখন রেস্টুরেন্ট ব্যবসায় নামবো, আমার যেহেতু সেই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নাই, আমার রেসিপি সম্পর্ক ধারণা নাই, কিভাবে শেফ হায়ার করে, কিভাবে বয় বেয়ারা হায়ার করে, কিভাবে তাদেরকে ট্রেনিং দেয়, আমি যেহেতু কিছুই জানি না, তা আমি আপনার রেস্টুরেন্টের একটা ফ্র্যাঞ্চাইজ নিয়ে নেব। আমি বলবো যে ভাই, আমি নিউ ইয়র্কে আপনার এই রেস্টুরেন্টের একটা আউটলেট ওপেন করব, আপনি হচ্ছে আমাকে কি কি মশলা, কিভাবে রান্না করতে হবে, পুরো রেসিপি আমাকে, পুরো ইনগ্রেডিয়েন্ট আপনি আমাকে সাপ্লাই দিবেন, আমি শেফ কিভাবে হায়ার করব, ম্যানেজার যায় যে তার আসলে ডেইলি রুটিন কি হবে, আপনি পুরো সিস্টেমটা আমাকে দিয়ে দিবেন। আমার এখান থেকে যা সেল হবে তার 10% আমি আপনাকে দিব। এটা উইন উইন, আমার জন্য লাভ, আপনার জন্য লাভ। কারণ আমি একটা রেডিমেড একটা ব্র্যান্ড পাচ্ছি, তাহলে আমার আর আলাদা করে মার্কেটিং করার দরকার হলো না, ওই ব্র্যান্ডটা বা ওই নামটা অলরেডি মানুষ জানে। সো আমার আর আলাদা করে সেটা দরকার হলো না। সো ফ্র্যাঞ্চাইজ খুবই জনপ্রিয় কনসেপ্ট। এখন আপনি ছোট একজন উদ্যোক্তাও যদি হন, আপনি সেটাকে ফ্র্যাঞ্চাইজ হিসেবে চিন্তা করতে পারেন, যে এইভাবে কিন্তু ম্যাকডোনাল্ড বিলিয়ন ডলারের কোম্পানি হয়েছে। সো থিঙ্ক বিগ। আপনি যেটা করতেছেন, সেটা চায়ের দোকান হোক, সেটা হালিম হোক, আপনি কেক বানানো, আপনি চিন্তা করতেছেন আমি বাসায় বসে কেক বানাই, এ বাসায় বসে কেক বানানো, সেটাকেও আপনি একটু বড় করে চিন্তা করেন, যে আমি যে কেক বানাবো, আমি সেটাকে এমন ভাবে বানাবো যে সেটাকে কিভাবে আরেকটু ইমপ্রুভ করা যায়। যারা ডিজাইন, অনেক সময় হয় কি, কেক বাচ্চারা, আপনার কেক শুধু তো খাওয়ার জন্য না, কেকটা মানুষ, বাচ্চারা অনেক সময় তাদের জন্মদিনের কেক, and সেখানে যদি আপনি একটু দারুণ ডিজাইন দিতে পারেন, তাহলে বাচ্চারা খুব খুশি হয়, নেক্সট টাইম তারা আপনার কাছ থেকে কিনাতে যাবে। কাস্টমাইজ যদি করতে পারেন, এখন কাস্টমাইজেবল কেক, সেটার একটা ভালো ডিমান্ড আছে। সেইটা যদি আপনার ফ্যাশন, মানে আপনার যদি সেই রিলেটেড প্যাশন থাকে, যে না আমি, ভাই আমার কেক বানাইতে ভালো লাগে,
তাহলে সেটা নিয়ে একটু চিন্তা করেন, সেটাকে একটু প্রফেশনালি চিন্তা করেন, সেটা দিয়েই কিন্তু আপনি পয়সা রোজগার করতে পারবেন। সেটা নিয়ে একটু ভাবেন। সেই আইডিয়ায় বাঁচুন। ব্রেন, মাংসপেশি, স্নায়ু, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কে সেই আইডিয়ায় পরিপূর্ণ হতে দিন। আর অন্য সবকিছু ভুলে যান। এটাই সাফল্যের পথ। এটা হচ্ছে প্রফেশনাল সাফল্যের পথ আর কি। মানে পেশা জীবনে আপনি যদি এরকম শুধু কেক বানানোর উপরে মনোযোগ দেন, আবার একজনে অনলাইনে কাপড় বিক্রি করতেছে, তো ভাই আমারও কাপড়ই বিক্রি করতে হবে তা তো আর না। আপনি আরেকটা করেন। অনেক রকমের বিজনেসের কনসেপ্ট আছে, যেটা সেটা অনলাইন। অনলাইন মানে যে কাপড় বেচতে হবে তা না। অনলাইন এটা জাস্ট মার্কেটিং এর বা আমার কাস্টমারের সাথে বা আমার পটেনশিয়াল কাস্টমারের সাথে কমিউনিকেশনের একটা ওয়ে, একটা মিডিয়াম। বাট আমি যে কোনোটাই করতে পারি। আপনি যে কাজটা ভালো পারেন আপনি সেটা শুরু করেন অনলাইনে। সেখানে আপনি যদি অঙ্ক ভালো পারেন আপনি অঙ্ক পড়াতে পারেন, যে ঠিক আছে আমি অনলাইনে অঙ্ক পড়াবো। সো এরকম অনেকেই আছে, তারা মফস্বলে থাকে কিন্তু উনি অঙ্ক ভালো পড়ায়, ইংরেজিটা ভালো পড়ায়। তো ওনার অনেকে স্টুডেন্ট আছে। অনেকে আবার ফেসবুকে পড়ায়, মানে ফেসবুকে ওপেন, যে ঠিক আছে যারা আসলো কেউ আমাকে আবার ওপেন ফেসবুক এখন আবার একটা অপশন চালু করে রাখছে, সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। মানে মানে কেউ একজন মনে করলো যে ঠিক আছে আমি ওনাকে একটু কারণ এটা ফেসবুক চায় যে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা যেন পয়সা আর্ন করে আর কি। ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে তারা যদি পয়সা রোজগার করে, তাহলে তারা হয়তো এই জায়গাটায়, ওই যে বললাম স্বামী বিবেকানন্দ যে কথাটা বলছে, যে সে হয়তো এই জায়গাটায় একটু ফুল টাইম নিজেকে নিয়োগ করতে পারবে আর কি। যে কন্টেন্ট ক্রিয়েশনেই হয়তো, যে ঠিক আছে আরেকটা কাজ তার করা লাগলো না, তাহলে সে হয়তো আরো ভালো কন্টেন্ট ক্রিয়েট করবে। তো সেটার জন্য একটা ফেসবুক বিভিন্ন রকমের ইনকাম করছে আর কি। যেমন সাবস্ক্রিপশন একটা আছে, আমারও কয়েকজন সাবস্ক্রাইবার আছে, খুব বেশি না, অল্প, আমার মনে হয় 8-10 জনের মতো হবে। তো ওনারা মান্থলি একটা সাবস্ক্রিপশন ফিস আছে অ্যারাউন্ড $10 মতো। আমেরিকায় ওনারা থাকেন। তো কোনো কারণে ওনারা এটা সাবস্ক্রাইব করছে এবং ওই প্রতি মাসে $10 করে এটা সাপোর্ট। যে ঠিক আছে ওনাদের হয়তো মনে হলো যে এটা পছন্দের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ফেসবুকে সিস্টেম চালু করছে, যার যার যে কন্টেন্ট ক্রিয়েটরকে ভালো লাগে আর কি। যেমন আমাদের খান একাডেমি প্রথম শুরু করছে, সেটাও কিন্তু কমপ্লিটলি ডোনেশন বেসড। তারা ফ্রি এডুকেশন দেয়, কিন্তু তাদের ইনকামটা আসে হচ্ছে ডোনেশন থেকে। তাদের কিছু শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা ডোনেট করে, যে ঠিক আছে আমি ওনাকে সাবস্ক্রাইব করলাম, আমি প্রতি মাসে ওনাকে একটা অ্যামাউন্ট দিব, সেখান থেকে তাদের একটা ইনকাম হয়। এখন ধরেন আপনি যদি অঙ্কের শিক্ষক হন, আপনি যদি একজন কারি হন, আপনি অনলাইনে শেখাতে পারেন মানুষকে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আপনার কাছ থেকে শিখবে। এবং একজন যদি মনে করে যে না উনি যেহেতু কোরআন শেখাচ্ছে, একটা ভালো উদ্যোগ, অসুবিধা নাই, আমি ওনাকে সাবস্ক্রাইব করলাম, কারণ আমি ওনাকে প্রতি মাসে $10 করে বা $15 করে আমি দেব। এটা আমার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে কাটবে, কিন্তু উনি একটা ভালো কাজ করতেছে, আমি ওনাকে সাপোর্ট দিব, যেভাবে স্কুলগুলো তো ডোনেশনে চলে। সো এরকম অনেকে সেই এখন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ডোনেট করে, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেয়। আপনার ইউটিউবে সাবস্ক্রিপশনের অপশন আছে, আপনি আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটরকে সাবস্ক্রাইব করতে পারেন, ডোনেট করতে পারেন। সো সেটা অনেকে করে, মানে সেটা খুবই কমন, সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকেই করে। সো এই কথাটা এই জন্য বললাম যে আপনি নিজে যেই বিষয়ে ভালো পারদর্শী, আপনি যদি একজন ইংরেজি শিক্ষক হন, যদি মনে করেন যে আমি ভালো ইংরেজি শেখাই, সো আপনি সেটা অনলাইনে খুলতে পারেন, আপনার অনলাইনে সে বিষয়ে আপনি কথা বলা শুরু করতে পারেন। তাহলে কথা হচ্ছে যেটা, সেটা হলো যে আপনি আহ, এই যে সেই আইডিয়াটাকে কাজে লাগান, সেই আইডিয়াটাকে কাজে লাগিয়ে আচ্ছা এরপর হচ্ছে যেটা এখন সাফল্য মানে কি তাহলে প্রচুর পয়সার মালিক হওয়া, তাই না? এতক্ষণ আমরা দেখলাম যে এতক্ষণ তো পয়সা নিয়ে কথা বললেন। এখন শুধু পয়সা দিয়েই কি সাফল্যকে মেজার করা যাবে? নো। সাফল্য মানে এই না যে আপনি কত টাকার মালিক, তাই না? এই জন্য এখন একজন কোটিপতি, তাকে সমাজ খুব সেলিব্রেট করতেছে, করতালি দিতেছে। এখন আপনি যদি মনে করেন যে না, আমি যদি টাকার মালিক না হই তাহলে তো মানুষ আমাকে ইজ্জত করতেছে না, এই তাহলে তার আমার জীবনে সফল হওয়া হলো না। সাফল্যের বিজ্ঞান মানে কিন্তু এই টাকার পিছনে ছোটা না। মানুষের করতালি দিয়ে আপনার সাফল্যকে যদি আপনি মূল্যায়ন করেন, আপনি ভুল রাস্তায় হাঁটতেছেন। হ্যাঁ, মানুষের রেসপেক্ট দরকার। অনেক সময় মানুষ করতালি দিচ্ছে, কিন্তু মানুষ কি তাদেরকে সত্যিকার অর্থে রেসপেক্ট করে? করে না। অনেক ক্ষমতাবান মানুষ আছে, ক্ষমতা চলে যাওয়ার পর দেখা যায় যে কেউ ঘুরেও তাকাচ্ছে না।
আমরা সেরকমও দেখতেছি যখন অনেক বড় বড় কর্মকর্তা আছে, রিটায়ারমেন্টের পরে কি খবর? রিটায়ারমেন্টের পরে আর কেউ চিনে না। যে অফিসে উনি একসময় বাঘ ছিল, সেই অফিসে যখন পেনশনের টাকার জন্য যায়, পিয়নও চেয়ার থেকে উঠে দাঁড়ায় না। এরকম অনেক সরকারি কর্মকর্তার অভিজ্ঞতা হয়েছে। সো কথা হচ্ছে, মানুষ আপনার যখন ক্ষমতা আছে, আপনার যখন পদ পদবি আছে, তখন মানুষ আপনাকে স্যালুট দিল, মানুষ আপনাকে করতালি দিল, মানুষ মানপত্র পড়লো, হে মহান অতিথি। এইসবের মধ্যে যদি আপনি সাফল্য খোঁজেন, তাহলে এইসব করতালি দিয়ে সাফল্য বিচার করা যায় না। সো কথাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এগুলো কোনো বিষয় না, মানুষ হিসাবে আপনি কেমন। মানুষ অনেক সময় এই মানে তো এখন এই যে এটা টাকা দিয়ে হবে না, এবং সাফল্য মানে এইও না যে আপনার কতগুলো ডিগ্রি আছে। ডিগ্রি মানুষ কেয়ার করে না। হ্যাঁ, ডিগ্রি এটা এটা জাস্ট একটা অ্যাক্রিডিটেশন। তাহলে এক কথায় আমরা ওই মানুষটা সম্পর্কে একটু ধারণা পাই, বা আম, আমরা এটুকু বুঝি আর কি, যে হোয়াট টু এক্সপেক্ট। যে একটা ব্র্যান্ড যেমন, আহ, একটা ব্র্যান্ড, ব্র্যান্ড মানে একটা পারসেপশন, যে আমরা আমরা জানি যে এই ব্র্যান্ড থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি। যেমন অ্যাপল, অ্যাপল একটা প্রোডাক্ট তৈরি করলে আমরা সেখান থেকে বুঝি যে না, অ্যাপল যেহেতু তৈরি করছে তারা নিশ্চয়ই বেস্ট প্রোডাক্ট তৈরি করবে। এটা একটা ব্র্যান্ড, এটা একটা পারসেপশন আর কি, যে একটা রিলায়েবল ব্র্যান্ড। বাট নট নেসেসারিলি যে অ্যাপল সবসময় ভালো প্রোডাক্ট তৈরি করে। অ্যাপলের অনেক প্রোডাক্ট অবশ্য ফেল করছে, বাট তারপরে অ্যাপল যখন একটা প্রোডাক্ট তৈরি করে, মানুষ সেটাকে একটা পজিটিভ ইয়েতে নেয় আর কি। সো এরকম একটা ডিগ্রি, ডিগ্রি হচ্ছে এরকম যে আমরা যখন শুনি যে একজন পিএইচডি উনি, তখন আমরা বুঝি যে ওনার কাছ থেকে আমরা হয়তো কিছু গবেষণামূলক কথাবার্তা শুনবো। যিনি চিন্তা করে গবেষণা করে একটা কথা বলবেন, কারণ চিন্তা এবং গবেষণার একটা ট্রেনিং ওনার আছে। মানে পিএইচডি হচ্ছে মেনলি চিন্তা এবং গবেষণার ডিগ্রি। সো কিন্তু কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে অনেক পিএইচডি ডিগ্রিধারী মানুষ আছে যারা চিন্তা গবেষণার বাড়ির কাজ দিয়েও হাঁটে না। কিন্তু কিভাবে তারা সেসব ডিগ্রি পেয়েছে, গড নোজ ওয়েল। বাট তারা এমন আবোল তাবোল কথাবার্তা বলে, কিন্তু নামের আগে পিএইচডি আছে, কিন্তু কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কিছুই নাই, কিন্তু পিএইচডিও আছে, নামের আগে প্রফেসরও আছে, কিন্তু কথাবার্তার কোনো আগাও নাই, মাথাও নাই, কাজকর্মের তাদের কিছুই নাই। সেই সব ডিগ্রি দিয়ে মানুষের সাফল্যকে মেজার করা যায় না। তারপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে এবং আপনার পেশা বা পদমর্যাদা সেসব দিয়েও হয় না। আপনি দেখবেন অনেক আহ, মানুষ আছে যাদের অনেক টাকাও আছে, অনেক ডিগ্রিও আছে, অনেক পদমর্যাদাও আছে, কিন্তু তাদেরকে মানুষ আলটিমেটলি শেষ জীবনে তারা খুবই ব্যর্থ, তারা খুবই ঘৃণিত, ধিক্কৃত, মানে তারা খুবই নিন্দিত। সো কিন্তু তারা অনেক 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 পয়সার মালিক। সো এই জন্য এইসব দিয়ে সাফল্যকে মেজার করা যায় না। এবং এটা যদি আপনি মনে করেন যে আপনার জীবনের লক্ষ্য, তাহলে জীবনের শেষ পর্যায়ে গিয়ে আপনি একেবারে গিয়ে দেখবেন যে আপনি একটা মরীচিকার পিছনে দৌড়াচ্ছেন। এবং এটা আমরা আগামী যে সেশনটা, আমি আগামী যে পর্বটা মাঝখানে আমরা সাফল্য নিয়ে আবারও কথা বলবো। সাফল্যের যে ফিলোসফিক্যাল আরো অনেকগুলো দিক আছে, সেগুলো নিয়ে কথা বলবো। বাট আগামী পর্বে আমার সাথে আরেকজন গেস্ট থাকবেন, সাকিব মোস্তাবি। আপনারা অনেকে নাম শুনছেন। আমরা আমরা যে ট্রায়ালগটা করি, আহ, সেটার মধ্যে সাকিব মোস্তাবি থাকে। অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড ট্রায়ালগ, সেখানে সাকিব মোস্তাবি এবং ফখরুলের সাথে আমি কথা বলি। সো সেখানে সাকিবের সাথে আমি আগামী পর্বে একটা পর্ব করব, সেটা হচ্ছে ব্যর্থতার বিজ্ঞান। ব্যর্থতার বিজ্ঞান, এই ব্যর্থতার মানে সফল হওয়ার আগে আপনাকে এই ব্যর্থতার বিজ্ঞানও জানা লাগবে, যে মানুষ কেন ব্যর্থ হয় আসলে। মানুষ ব্যর্থ হয় হচ্ছে এটার কালকে আমরা সে বিষয়ে আরো একটু বিস্তারিত আলোচনা করব, কিন্তু ব্যর্থ হওয়ার পিছে একটা প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে ওই যে বললাম, সেটাও যে সাফল্যকে ডিফাইন করতে না পারা। আমরা এমন কিছু শাইনি অবজেক্টকে আমাদের সাফল্যের জন্য বা জীবনের জন্য গুরুত্বপূর্ণ মনে করি, বাট জীবনের শেষ পর্যায়ে গিয়ে আমরা রিয়েলাইজ করব একটা সময় যে এগুলো তো আমাদের জীবনের জন্য একেবারেই অপ্রয়োজনীয়। আমি আমি একটা মিথ্যে মরিচিকার পিছনে আমি ছুটলাম আমার সারাটা জীবন। সো এজন্য, যেমন এখানে এই যে দেখেন, জিম ক্যারির একটা দারুণ কথা আছে, এটা দিয়ে শেষ করব আজকের আলোচনা। জিম ক্যারি বলছে, আই থিঙ্ক এভরিবডি শুড গেট রিচ অ্যান্ড ফেমাস। খুব দারুণ একটা কথা। জিম ক্যারি বলছে, জিম ক্যারির নাম তো জানেন আপনারা সবাই। জিম ক্যারি জীবনে পয়সাও রোজগার করছে, না অর্থ, খ্যাতি, সম্মান সবকিছুই অর্জন করছে। সো আই থিঙ্ক ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল অ্যাক্টর, লেজেন্ড অফ আওয়ার টাইম।
সো জিম ক্যারি যে কথাটা বলছে যে আই থিঙ্ক এভরিবডি শুড গেট রিচ অ্যান্ড ফেমাস অ্যান্ড ডু এভরিথিং দে এভার ড্রিমড অফ। যে আমি মনে করি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধনী এবং বিখ্যাত হওয়া উচিত, এবং তারা তাদের সারা জীবনে যত স্বপ্ন দেখেছে তার সবকিছু তাদের অর্জন করতে পারা উচিত। কেন? সো দ্যাট দে ক্যান রিয়েলাইজ দ্যাট দিস ইজ নট দি অ্যান্সার। তখন তারা বুঝতে পারবে যে এটা আসলে অ্যান্সার না, এটার সাথে জীবনে সাফল্য ব্যর্থতার, এটার সাথে ভালো থাকা ভালো লাগার আসলে সম্পর্ক নাই। মানে আপনাকে যদি দুনিয়ার সকল সম্পদ, মানে ইলন মাস্কের সম্পদ, আপনাকে যদি ধরেন টম ক্রুজের ফেম, এই সব কিছু দিয়ে দেওয়া হয়, দেন আপনি রিয়েলাইজ করবেন যে না, এটার নাম তো সাফল্য না, মানে এইটা অ্যান্সার না। সো অ্যান্সারটা তাহলে কি? তাহলে সেই সব জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো পর্যায়ক্রমে। যেমন আপনার আহ, এই যে কতগুলো জিনিস আছে, অনেক সুবিধা সম্পন্ন মোবাইল ফোনের বেশিরভাগই কিন্তু অব্যবহৃত থেকে যায়। আমরা দামি দামি ফোন কিনি, কিন্তু এগুলো বেশিরভাগই কিন্তু এর ব্যবহার হয় না। অনেক সুবিধা সম্পন্ন মোবাইল ফোনের আপনি আলটিমেটলি আপনার যা প্রয়োজন, আপনি দেখবেন যে আপনি মোবাইল ফোনের 10% ইউজ করতেছেন না। কিন্তু কোম্পানিগুলো নানাভাবে চটকদার বিজ্ঞাপন দিয়ে আমাদের কাছে এসব ফোন বিক্রি করে, বাট এগুলোর বেশিরভাগই আলটিমেটলি আমাদের ব্যবহার হয় না। একটা মূল্যবান এবং দ্রুত গতির গাড়ির বেশিরভাগ গতির কোনো প্রয়োজন হয় না। আমরা গাড়ি কিনতেছি, সেটার মধ্যে 5,000 সিসির ইঞ্জিন, সেটা স্পোর্টস কার, যারা ওইরকম রেসার মানে রেসিং কার তাদের দরকার হয়। কিন্তু অনেকে সেসব কিনে শুধু তারা কত রিচ সেটা দেখানোর জন্য। এবং সেই গাড়ি রাস্তায় তারা চালাচ্ছে, তো রাস্তায় যেখানে 25 মাইল স্পিড, 25 মাইলের বেশি তারা আপনি চালাতে পারবেন না। সো আলটিমেটলি এত দামি গাড়ির তো আর কোনো দরকার নেই, সেই গতির তো আর কোনো প্রয়োজন পড়তেছে না, কারণ আপনি আসলে আলটিমেটলি প্রফেশনাল রেসিংও করেন না। আবার আপনি সেটা রেসিং ট্র্যাকে চালান না, রাস্তায় চালান। তো এরকম প্রাসাদ তুল্য মহামূল্যবান অট্টালিকার বেশিরভাগই খালি পড়ে থাকে। আমাদের একজনের এরকম বাড়ি একটা দেখে আমার মনে হলো যে ভাই আমারও এরকম বাড়ি দরকার। আসলে কি আপনার সেরকম বাড়ির কোনো দরকার আছে? এই যে প্রাসাদ তুল্য যে অট্টালিকা, এগুলোর বেশিরভাগ খালি পড়ে থাকে। যে কারণে আমার এখন এই পর্যায়ে এসে, একটা সময় ছিল আমাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন শাইনি অবজেক্ট, কারণ একটা সময় বয়স কম ছিল, সো তখন এসব কিছুকে অনেক মোহনীয় মনে হতো। ওই যে বললাম, ছোটবেলায় আমরা বোতল ভাঙ্গা কাঁচ ভাঙ্গা জমা করে রাখতাম, ওই যে কটকুডিওয়ালা আসবে তার কাছ থেকে কটকুটি কিনে খাইতে হবে। তো একটা সময় মনে হতো যে আমরা যখন বড় হব, আমরা যখন চাকরি করব, তখন তো আমরা যত খুশি কটকুটি খাইতে পারবো। So, একটা সময় জীবনে এই কটকুটিটাকে অনেক লোভনীয় অনেক মোহনীয় ব্যাপার মনে হতো, যদিও সে কটকুটি এখন কিন্তু আমরা খাই না। সে এরকম এরপরে একটা সময় গিয়ে মনে হলো যে যখন ইয়াং এজে মানে ধরেন আর্লি 20s, এই রকম এজে তখন এরকম আবার শাইনি অবজেক্ট, ইউনিভার্সিটিতে যখন ভর্তি হলাম তখন মনে হলো যে হ্যাঁ আমার তো গার্লফ্রেন্ড লাগবে, সেইটা হচ্ছে গিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা না হলে তো আমার জীবন বৃথা। সে এরকম বিভিন্ন জিনিসের প্রতি আমাদের বিভিন্ন বয়সে বিভিন্ন সময়ে এসে মনে হয় যে এইরকম দরকার এইরকম দরকার। বাট অ্যাট সাম পয়েন্ট আপনি রিয়েলাইজ করবেন যে না, এগুলো এগুলো আসলে মুখ্য বিষয় না। তো অনেক সময় মনে হতো যে অনেক বড় বাড়ি, পিছনে সুইমিং পুল, এটা সেটা আগ্রাম বাগ্রাম, এখানে এগুলো কোনোটাই আসলে প্রয়োজনীয় জিনিস না, একেবারেই প্রয়োজনীয় না। মানে সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে এসব অট্টালিকার বেশিরভাগই খালি পড়ে থাকে, এগুলো কোনোই কাজে লাগে না। কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনোদিনই পরা হয়ে ওঠে না। অনেকে আছে এরকম বাতিগ্রস্ত কাপড় কিনে। এখন এগুলো কি বলবো, কালকে আমরা হয়তো এগুলো নিয়ে আরেকটু ডিটেল আলোচনা করব সাকিবের সাথে, যে আমরা এমন একটা জেনারেশন আসলে তৈরি হয়েছি, এবং আমাদের যারা সেলিব্রিটি তারা আমাদেরকে এগুলোতে ইনফ্লুয়েন্স করে। আমাদের নায়ক নায়িকারা লাইভে এসে বলতেছে যে তারা এক কাপড় দ্বিতীয়বার পরে না। এখন সেগুলো হচ্ছে গিয়ে আমাদের কাছে আইডল, তারা হচ্ছে আমাদের কাছে আইকন। তো সেখান থেকে আমরা একটা অসুস্থ প্রজন্ম, একটা অসুস্থ প্রজাতি তৈরি হচ্ছি আর কি। So, এরকম মানে কাপড় কিনতে হবে, দামি দামি কাপড় কিনতে হবে, এবং সেই এক কাপড় যেহেতু একবার আপনার ইনস্টাগ্রামে পোস্ট দেওয়া হয়ে গেছে, সেই কাপড় আর দ্বিতীয়বার পরা যাবে না, কারণ সেটা অলরেডি মানুষ দেখে ফেলছে। তো এরকম, এবং সারা জীবনের এই যে পরিশ্রম লব্ধ অর্থ, এটার বেশিরভাগ আসলে অপরের জন্য, এগুলো আপনি ভোগ করে যেতে পারবেন না। তো এগুলোর পিছনে আপনার দৌড়ানোর দরকার নেই, বরং আপনার সাফল্য হইতে হবে আপনার এই যে অর্থবহ সাফল্য হইতে হবে। মানে আপনার স্পিরিচুয়াল গোল কি, তাই না? স্পিরিচুয়াল মানে আপনার আত্মা, তাই না? এই যে মানে মূল যে জিনিসটা সেটা হচ্ছে আপনার আত্মাই যদি অতৃপ্ত থেকে যায়,
সো অনেকগুলো ম্যাটেরিয়াল জিনিস রয়ে গেছে। আপনি যখন জীবনের শেষ পর্যায়ে গিয়ে দেখবেন যে এরকম আমার আলমারি ভর্তি কাপড়, আমার গ্যারেজ ভর্তি দামি দামি গাড়ি, বাট আমার আত্মা অতৃপ্ত। তার মানে আমি আত্মার খোরাক নিয়ে তো কাজ করিনি। সো এই যে সোল, সেইটা আমি বিক্রি করে দিয়েছি আলটিমেটলি, যে কারণে এই সব কিছু মিনিংলেস। আপনি একটা সময় বুঝতে পারবেন আপনার চোখের সামনে যে এই সব কিছু তো আসলে কোনো কিছুই কিছু না ব্যাপারটা। এবং এরপর হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার বয়সের সাথে সাথে অনেক কিছুর তৈরি হয়। সো আমরা সেই জিনিসগুলো নিয়ে আগামী পর্বে আলোচনা করব, এবং আগামী পর্বে, আগামীকাল আর কি, আগামীকাল এই একই সময়ে আমরা আবার আসব। এবং আগামীকালকে আমাদের সেশনটার নাম দিয়েছি আমরা ব্যর্থতার বিজ্ঞান। ব্যর্থতার বিজ্ঞান এই জন্য কারণ সাফল্যের বিজ্ঞান নিয়ে তো আমরা অনেক শুনছি, কিন্তু ব্যর্থতার বিজ্ঞান, দেখুন আহ, আমি সাফল্যের বিজ্ঞান নিয়ে কথা বলতেছি বা মাইন্ড ম্যানেজমেন্ট সিরিজ নিয়ে কথা বলতেছি আজ থেকে আরো প্রায় 24 বছর আগ থেকে। 24 বছর ধরে আমি এই কথাগুলো বলতেছি। তো 24 বছর আগে আমি তখন আই ওয়াজ টু ইয়াং, মানে আমি তখন ইউনিভার্সিটিতে পড়তাম ফার্স্ট ইয়ারে, যখন আমি সব ট্রেনিং করাই। তো তখন অনেক সিনিয়র লোকজন আমার ট্রেনিং এ আসতো, এবং তখন তো আমি একেবারে বুঝতেছেন আজ থেকে 24 বছর বয়স তখন আমার বয়স অনেক কম। তো তখন অনেক সিনিয়র লোকজন এসে বলতো যে এই এই ছেলেটা ট্রেনিং করাবে, এবং তারপরে আবার অনেকে খুব অ্যাপ্রিসিয়েট করতো। সো তখন একটা জিনিস আমার কাছেও, যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ ছিল, 24 বছর পরে এসে রিয়েলাইজেশন তো এখন টোটালি ডিফারেন্ট। এখন আমরা বুঝতে পারতেছি, এখন আমাদের আমার এই বইয়ের মধ্যে, সাফল্যের বিজ্ঞান বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার আছে মানসিক বিকাশের 8টি ধাপ। মানে আমাদের এই বয়সের সাথে সাথে কিন্তু সাফল্যের সংজ্ঞা বদলায়। মানে আজকে আপনার কাছে ওই যে বললাম না, ছোটবেলায় কটকুটি যেরকম, আজকে আপনার কাছে যে জিনিসগুলো খুবই মোহনীয়, খুবই লোভনীয়, সেটা কিন্তু আজ থেকে 20 বছর পরে গিয়ে আপনার কাছে কটকুটি শন পাপড়ির মতো হয়ে যাবে। এগুলা কিন্তু আপনার সামনে রেখে দিলে আপনি খাবেন না। এগুলা এখন যেরকম খান না, এই ঠিক একই রকম ভাবে এগুলো একটা সময় গিয়ে আপনি কিন্তু এখন যেগুলোকে মনে করতেছেন যে ভাই আমার ওরকম ব্র্যান্ডের গাড়ি লাগবে, আমার ব্র্যান্ডের জামা কাপড় লাগবে, এগুলো একটা সময় আপনি দেখবেন পড়ে রইছে। আপনার তখন ইনও করতে ইচ্ছে করবে না। আপনার তখন মনে হবে যে ভাই এগুলো দিয়ে কি হবে। তখন তখন যদি গিয়ে দেখেন যে আপনার আত্মা অতৃপ্ত, তখন আপনার কাছে সব কিছুর এই অর্থহীন মনে হবে। সো এই কারণে এই বয়সে এসে এখন আমার কাছে যে জিনিসটা, যে আমি সফল হওয়ার দরকার নেই, আমি যদি ব্যর্থ না হই তাহলেই আমি খুশি। মানে আমার এখন এক্সপেকটেশনটা, যদি এখানে অনেক ইয়াং মানুষ আছে তারা আবার এগুলোর সাথে রিলেট করতে পারবে না, তারা বলবেন যে ভাই আসছি মোটিভেশনের জন্য, আপনি তো আবার মোটিভেশন পাঞ্চার করে দিলেন আমাদের। তো কারণ হচ্ছে যেটা, সেটা হলো আমার এখন যে জিনিসটা মনে হয় যে ভাই আমার বড়লোক হওয়ার দরকার নেই, কিন্তু আমি গরিব না হলেই হইল। আমার ওই জন আব্রাহামের মতো বডি দরকার নেই, কিন্তু আমি অসুস্থ না হলেই আমি খুশি। যে আমার ওই রকম একেবারে বিশ্ব চ্যাম্পিয়ন বডি বিল্ডার হইতে হবে দরকার নেই, ওরকম বডি আমার না দিলেও চলবে, আমি সেটা নিয়ে ওয়ারিড না, এবং সেটার পিছনে আমি দৌড়াইও না। কিন্তু আমি যেরকম আছি এরকম যদি সুস্থ থাকি তাহলেই আমি খুশি। মানে আমি অসুস্থ যেন না হই, আমি গরিব যেন না হয়ে পড়ি, আমার যেন কারো কাছে গিয়ে হাত পাততে না হয়, আমার যেন পয়সার জন্য একেবারে আমার নীতি বিসর্জন দিতে না হয়।